পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করছে গভর্নমেন্টের 241টি সেবা আছে যেগুলোর জন্য গভর্নমেন্ট জনগণ থেকে ফিস নেয়। ওই সেবাগুলো এই আওতায় চলে আসতেছে। যখন আসবে তখন মানুষ আরো বেশি অনলাইনে পেমেন্ট করবে। একটি ই কমার্সের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা কি, এটা পিকচারে দেখানো আছে, আমি বলতে চাচ্ছি না, আমার সময় কম, এই জন্য যদি না বুঝেন সেক্ষেত্রে বলতে পারি। এটা হচ্ছে পেমেন্ট প্রসেসের ইনসাইট। আমরা বাইরে থেকে যখন আমরা পেমেন্ট করি তখন পেমেন্টটা এভাবে প্রসেস হয়, আর এর ভিতরে কিছু কাজ থাকে, তখন পেমেন্টটা এভাবে প্রসেস হয়। কারণ হচ্ছে অনেকগুলো পার্টিস থাকে। আপনি কিন্তু চিনেন শুধু ব্যাংকে ওয়ালেট, একটা পেমেন্ট গেটওয়েকে চিনেন আর কাস্টমারকে চিনেন, এই তিনটা পার্টিস। এর বাইরে অনেকগুলো পার্টিস থাকে, যেমন কার্ডের একটা কোম্পানি থাকে। এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে কিভাবে কাজ করে, এই প্রসেসটা। কাস্টমার কি করে, অর্ডার প্লেস করে, তারপর সেটা পেমেন্ট গেটওয়ে কোম্পানির কাছে যায়। সেখান থেকে পেমেন্ট গেটওয়ে কোম্পানি একটা ইমেল করে কাস্টমারের কাছে, একটা করে মার্চেন্টের কাছে। সেটা ভেরিফাই আসলে অর্ডারটা ফাইনাল হয়। তারপর মার্চেন্ট কি করে, আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেয়। এগুলো হচ্ছে অন্যান্য সিস্টেমগুলা, এগুলো আমাদের দেশে এখনো চালু হয় নাই। ই চেক, ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি কিভাবে কাজ করে এগুলো আমি আলোচনা করবো না, আমি শুধু অনলাইন পেমেন্ট গেটওয়ে আলোচনা করব। গিফট কার্ড কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে কাজ করে, ই কমার্সের ক্ষেত্রে গিফট কার্ড কিভাবে কাজ করে, একটা গিফট কার্ডের ফ্রড ট্রানজাকশন, ফ্রড ম্যানেজমেন্টটা কিভাবে হয়, ই চেক সিস্টেমের এক্স্যাক্টলি সিনারিও কি, ফস সিস্টেমটা কিভাবে কাজ করে, পেমেন্ট প্রসেসিং ইনফোগ্রাফিক্স, এটা আমি আপনাদেরকে বলে দিছি। যেটা আপনারা কার্ড দিয়ে যখন পেমেন্ট করেন সেটা কিভাবে কাজ করে, কাস্টমাররা যখন পেমেন্ট করে। ব্যাংক রিকনসিলিয়েশনটা কিভাবে হয়, বর্তমান দৃশ্যটা কিরকম, আমি পুরো জিনিসটা এখানে বলে দিব একবারে, এই জন্য ওগুলা স্ক্যানিং করে আসছি। কাস্টমার এভাবে আসে, আসার পর কার্ড দিয়ে কেনাকাটা করে, সেটা পেমেন্ট গেটওয়েতে যায়। পেমেন্ট গেটওয়েতে আগেই ব্যাংকে গিয়ে কাস্টমার, পেমেন্ট গেটওয়ে কোম্পানি সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, কাস্টমারের ব্যাংকে টাকা থাকতে হয়। তারপর ব্যাংক পেমেন্টটা প্রসেস করে, কাস্টমার, মার্চেন্ট কি করে, কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেয়। আর পিছনে এই লোকগুলো কাজ করে, ডেভেলপাররা কাজ করে ওয়েবসাইট এবং পেমেন্ট গেটওয়ের পিছনে। আপনার কাস্টমার কেয়ারে অনেক সময় লোকজন কাজ করে, টেলিমার্কেটাররা কাজ করে, এবং ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটির জন্য কাজ করে। কেন পেমেন্ট গেটওয়ে করা দরকার, এটা হচ্ছে আমাদের আজকে মূল টপিকস। প্রথম কথা হচ্ছে লেনদেনটা অনলাইনে হবে, যেটা প্রথমেই বলছি। অনলাইনে যদি লেনদেন না হয় এটা ই কমার্স হবে না। এবং একসময় কিন্তু এটাও চলে আসবে যে আপনি ই কমার্সের যে সুবিধাটা এখন পাচ্ছেন, ব্যাট বলেন, ট্যাক্স বলেন, যে সুবিধাটা এখন পাবেন, অনলাইনে ট্রানজাকশনের ক্ষেত্রে এটা উঠে না হলে এটা হবে না। এই সুবিধাটা আপনি পাবেন না, এরকম সময়ও আসবে। অনলাইনে যখন ট্রানজাকশন হয় তখন ট্রানজাকশনটা কিন্তু সিকিউর হয়, কারণ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ফ্রড ট্রানজাকশন হয়, তাই না? অনলাইনে যখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজাকশন করা যায় তখন জিনের বাচ্চারা টাকা নিতে পারে না। কোনো জিনের বাচ্চাকে ফোন করে বলছে আমাকে ক্রেডিট কার্ডে টাকা দাও, দিবে না। এই জন্য এটা হচ্ছে আপনি কাস্টমারকে ওই কথাই বলতে পারবেন যে আমাকে অনলাইনে টাকা দেন, এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা নেই। ট্রাস্ট বিল্ডিং, আপনার ওয়েবসাইটের নিচে যখন কোনো একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানির লোগো থাকবে, ব্যাংকের লোগো থাকবে, ভিসা মাস্টার কার্ডের লোগো থাকবে, যখন কাস্টমার দেখবে যে আপনি এই সিস্টেমগুলোর সাথে কানেক্টেড, তখন কাস্টমার একটা বিল ট্রাস্ট হবে। কাস্টমার প্রথমে বুঝবে আপনি প্রফেশনাল একজন ব্যবসায়ী। দ্বিতীয়ত কাস্টমার বুঝবে যে আপনার সাথে এই কোম্পানিগুলো আপনার সাথে কাজ করে, 10টা ব্যাংক আপনার সাথে কাজ করে, একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি কাজ করে, ভিসা সিস্টেমগুলো আছে, তখন কাস্টমার আপনাকে বিশ্বাস করবে টাকা দেওয়ার জন্য। ক্রিস্টাল সেলস রিপোর্ট, আপনি যদি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেলসটা করেন, পেমেন্ট গেটওয়ে কোম্পানি আপনাকে কিন্তু রিপোর্ট প্রোভাইড করবে। আপনি কত টাকা সেল করছেন, কোন প্রোডাক্ট সেল করছেন, কার কাছে সেল করছেন, তার ইমেল অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, কখন সেলস করছেন, কখন ডেলিভারি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি পাচ্ছেন। কত টাকা সেলস হচ্ছে, সেটা কমিশন কত টাকা গেছে, সব সেলস কিন্তু অটোমেটিক কম্পিউটারে জেনারেট হয়ে আসতেছে।
এটা আলাদাভাবে তৈরি করার দরকার হবে না, হয়তো কনভার্ট করার প্রয়োজন হবে, তাহলে অটোমেটিক সেলসটা রিপোর্টটা পাওয়া যাচ্ছে। এবং এই সেলস রিপোর্টটা আপনার একটা বিজনেস রিপোর্টও বটে, কারণ এটার সাথে আপনি মাস শেষে বছর শেষে ওই রিপোর্টগুলোর সাথে যখন ব্যাংকের রিপোর্টটি মিলাবেন তখন আপনার বিজনেস রিপোর্টের অর্ধেক কাজ কিন্তু হয়ে যাবে, যেটা আপনি হয়তো নর্মালি এখন ম্যানুয়ালি করছেন বা হাতে হাতে করছেন। এটা একটা সুবিধা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করার। ব্যাংকিং রিলেশনশিপ, আপনি যখন একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি থেকে বা ব্যাংক থেকে পেমেন্ট গেটওয়ে নেন তখন কিন্তু ব্যাংকের কাছে আপনার কাগজপত্র যায়, আপনার নাম যায়, ব্যাংকের সাথে আপনার একটা রিলেশন তৈরি হয়। এবং পেমেন্ট গেটওয়ে কোম্পানি সার্ভিস নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগে, ফলে হয় কি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সবসময় আপডেটেড থাকে, প্রতি মাসে আপনার 10টা 20টা 50টা 100টা ট্রানজ্যাকশন থাকে। এই ট্রানজ্যাকশনগুলো যখন থাকে ব্যবসা করার এক পর্যায়ে 2 বছর 3 বছর বা 4 বছর পর্যায়ে আপনি যদি মনে করেন ব্যাংকের সাথে আপনার কোনো বিজনেস করা দরকার, কোনো লোন নেওয়া দরকার, তখন এগুলো আপনার সাপোর্ট হিসেবে কাজ করে। আপনি কত বছর ব্যাংকিং করছেন, কতদিন ধরে ব্যাংকিং করছেন, কতদিনের পুরানো অ্যাকাউন্ট, সেখানে বছরে কয়টা ট্রানজ্যাকশন হয়েছে, কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, এগুলো কিন্তু ব্যাংক আপনাকে কোনো ফ্যাসিলিটি দেওয়ার সময় কিন্তু গুরুত্ব বহন করে। এগুলো এমনকি আমাদের দেশে এখন যে কারণে অনলাইন পেমেন্ট বাড়ছে না সেটা হচ্ছে ব্যাংক ক্যাশব্যাক কোনো অফার দিচ্ছে না তেমন একটা, কারণ হচ্ছে অনেক বেশি কোম্পানির অ্যাকাউন্ট নাই। অনেক বেশি কোম্পানি যখন অ্যাকাউন্ট খুলবে তখন সেলস বাড়ার জন্য ব্যাংকগুলো কিন্তু সুন্দর সুন্দর অফার ঘোষণা করবে, তখন ওই অফারগুলো কিন্তু সবাইকে দেবে না। এখন কিন্তু বিকাশ সবাইকে দিচ্ছে না, যে আপনারা কয়জন বিকাশের আপনাদের কয়জন ওয়েবসাইট থেকে সেল করলে বিকাশ 20% ব্যাক দেয়, 2-1 জনের দেয়, কারণ ওনার হচ্ছে রিপোর্ট ভালো। আপনারা যদি ব্র্যান্ডিংটা ট্রানজ্যাকশন করে এগুলো ভালো করতে পারেন আপনাদের প্রত্যেকের সাথে এটা হতে পারে, ব্যাংক করতে পারে, বিকাশ করতে পারে। এখন আপনার সাইট থেকে যদি 20% ক্যাশব্যাক দেওয়া যায় তাহলে কাস্টমার কি আকৃষ্ট হবে না? 2% 1%। ট্রানজ্যাকশন রেট, রিডিউস ট্রানজ্যাকশন রেটটাও একসময় রিডিউস করা যাবে যখন আপনি বেশি বেশি ট্রানজ্যাকশন হবে। এবং রিডিউস রেট, সাধারণ রিটার্ন রেট, আমরা কিন্তু কন্ডিশন ডেলিভারিতে যে রিটার্ন প্রচুর মাল রিটার্ন আসে, তাই না? কারণ হচ্ছে কাস্টমারের অপশন থাকে, যেহেতু পয়সা দেয় নাই সে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে, আমি বাসায় নাই, আমি নেব না, আমার দরকার নাই। কেউ একজন বলছে এটার দামটা অনেক কম, ওখান থেকে নিচ্ছিস কেন? যখন টাকা আগে দিয়ে তখন কাস্টমার ওটা চিন্তা করবে না, টাকা তো দিয়ে দিছি, এখন কি করার আছে। এই জন্য আপনার অনলাইনে ট্রানজ্যাকশন করলে রিটার্ন রেট অনেক কমে যাবে, এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। যাদের আছে পেমেন্ট গেটওয়ে তারা দেখেন যে অনলাইনে করলে কত পার্সেন্ট রিটার্ন হয় আর বিকাশে কত পার্সেন্ট রিটার্ন হয়। এটা হচ্ছে মোবাইল ওয়ালেট কিভাবে কাজ করে, ইন্টারন্যাশনাল পেমেন্ট প্রসেসটা কিভাবে হয়, এটা মোটামুটি শেষ করলাম। তো ট্রানজ্যাকশন রেটটা তো কমার্শিয়াল, এটা আমি যখন ওয়ার্ল্ড পিস সম্পর্কে বলবো তখন বলবো। তো আপনাদের এটা হচ্ছে মূলত মূল সিস্টেম। আমি আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কেন পেমেন্ট গেটওয়ে দরকার সেটা বলার চেষ্টা করলাম। এখন হচ্ছে যারা পেমেন্ট গেটওয়ে করছেন না তারা হয়তো ভাবতেছেন যে এটা এখন কেন দরকার, যখন বেচা কিনা বাড়বে তখন করব। কিন্তু এটা আপনি পিছিয়ে যাবেন এই জন্য, কারণ যখন বেচা কিনা বাড়বে তখন যে সুযোগ সুবিধা হবে এটা আপনি নাও পেতে পারেন। আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টটা কত পুরানো, ব্যাংক অ্যাকাউন্টটা কত পুরানো, এগুলো কিন্তু আপনি কোথাও লোন নিতে গেলে একটা হিসাবে ধরবে। আপনাকে কোনো বিদেশি কোম্পানি আপনাকে যদি ইনভেস্ট করে, আপনাকে ইনভেস্টমেন্ট করে, আপনাকে বিনিয়োগ দেয়, আপনাকে লোন দেয়, তখন সে দেখবে আপনি কতদিন ধরে ব্যাংক অ্যাকাউন্ট চালাচ্ছেন, কতদিন ধরে আপনি অনলাইনে পেমেন্ট চালাচ্ছেন, এই হিস্ট্রিটা আপনার কাজে লাগবে। এখন 2 টাকা 4 টাকা 5 টাকা যেটাই হোক না কেন, আপনারা যেটা চিন্তা করেন পেমেন্ট গেটওয়ে নেওয়ার সময় সেটা হচ্ছে রেট কত, সবাই রেট নিয়ে ব্যস্ত হয়ে যান। না 2% দেবো না, 2.5% দেবো, 2.3% হবে না, আরো 5 পয়সা কমান, 10 পয়সা কমান। আপনাদের কত টাকা ট্রানজ্যাকশন হয় অনলাইনে? যদি আপনার 5,000 10,000 টাকা ট্রানজ্যাকশন হয় সেখানে 2% 2.5%-এর মধ্যে ব্যাংকের টাকা আছে, পেমেন্ট গেটওয়ে কোম্পানি খুব কম পায়। এখন আপনার 5,000 টাকার জন্য 5,000 টাকার মধ্যে কত টাকা আসবে? 200 300 500 টাকা 250 টাকা, এই টাকাটা আসবে চার্জ। এখন এই চার্জের জন্য আপনারা মাথা খাটায় মরে যান। আপনার যদি চার্জ বেশি আসে, আপনার যদি 30 লাখ টাকা চার্জ আসে, 30 লাখ টাকা সেল হয় মাসে, বা 5 লাখ টাকা সেল হয়, তখন আপনি কোম্পানিকে বললে সে এমনিই কমাই দেবে, কারণ আপনাকে দিয়ে তো সে বিজনেস করতেছে, আপনাকে কমিশন কমাই দিলে তো তার ক্ষতি নাই। এখন যদি আপনারা ওটা নিয়ে চিন্তা করেন তাহলে মূল কাজটা কিন্তু হবে না। তো এটা হচ্ছে আমার সাজেশন, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করেন, ট্রেড লাইসেন্স করেন এবং ওপিজি কানেক্ট করেন। আপনার যদি ট্রানজ্যাকশন বেশি হয়, আপনি যদি লাখ লাখ টাকা ট্রানজ্যাকশন হয়, আপনার কাছে কোম্পানি গিয়ে বলবে ভাই অমুক কোম্পানি আপনাকে এত % কমিশন দেয়, আমি আর 2% কমাই দেবো, আমার কাছ থেকে আসেন 0.2%। ওটার জন্য আপনার বিজনেস আটকাবে না কখনো।
এই জন্য আমরা আমাদেরকে এইভাবে ভাবা উচিত আর কি জিনিসগুলা। আসছে না? আচ্ছা এখন এখন আসছি। এখন এখন আমি আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে সম্পর্কে বলছি, যেটা আমার ধরুন ক্লাস ছিল রেগুলার। এখন আমি হেড অফ বিজনেস হিসাবে ওয়ালেট মিক্সের, যেহেতু এই প্রোগ্রামের সিলভার স্পন্সর, ওয়ালেট মিক্স সম্পর্কে বলবো। ওয়ালেট মিক্সের হিস্ট্রিটা এখানে আছে, আমি বলছি না, আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। আপনারা ওই সমস্ত কোম্পানির সাথে কাজ করবেন যাদের হচ্ছে যখনই কোনো অর্থনৈতিক বিষয়ে কাজ করবেন, তখন ওই সমস্ত কোম্পানির সাথে কাজ করবেন যাদের হচ্ছে টেকনিক্যাল সিকিউরিটি খুব স্ট্রং। কারণ বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা চুরি হয়ে যায়, তাহলে খুব রিস্কি একটা ব্যাপার। যাদের টেকনিক্যাল স্ট্রেংথ আছে, যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, তাদের কোম্পানি কোনো সমস্যা হলো, আপনি টাকা, আপনার বড় ধরনের একটা টাকা ট্রানজাকশন হলো, সেটা যেন আপনি ফেরত পান। এবং যেসব কোম্পানিগুলো কাস্টমার রিলেশনে খুব ভালো। বাংলাদেশে 2 ধরনের কোম্পানি আছে যারা পেমেন্ট করে সার্ভিস দেয়। কিছু কিছু কোম্পানির স্ট্র্যাটেজি হচ্ছে তারা বড় বড় কোম্পানিগুলোকে প্রায়োরিটি দেয়, যাতে বেশি ট্রানজাকশন হয়, বেশি লাভ হয়। কিছু কিছু কোম্পানি আছে তারা ছোট ছোট কোম্পানিগুলোকে প্রায়োরিটি দেয়, যাতে অনেক বেশি কোম্পানি আসে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন বড় না হলেও ট্রানজাকশনের পরিমাণ বেশি হয়, সংখ্যাটা বেশি হয়, পরিমাণে কম হয় হয়তো। ওয়ালেট মিক্স এই দুটো কোনোটার মধ্যেই পড়ে না। কারণ হচ্ছে আমরা ছোট এবং বড় উভয় কোম্পানিকে প্রায়োরিটি দেই। বড় কোম্পানিকে তো প্রায়োরিটি দেই, এমনি সবাই দেবে, দুধ দেয়া গরুকে না ভালোবাসে। আর ছোট কোম্পানিকে আমরা এই জন্য প্রায়োরিটি দেই, আমরাই কিন্তু, রাজীব ভাই জানে, সবাই জানে, এই ওয়ালেট মিক্স বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। এখানে 20,000 টাকা লাগতো, 20,000 টাকা লাগতো ইনস্টলেশন চার্জ, মান্থলি চার্জ লাগতো। রাজীব ভাই অনুরোধে ওয়ালেট মিক্সে প্রথম ফ্রি ঘোষণা করে এবং দাম কমায় দেয়। এটার কারণে বাজারে যেসব কোম্পানি আছে সবাই সবাই ইনস্টলেশন চার্জ ফ্রি করছে, দাম কমাইছে, এবং এখন অনেক সহজ হয়ে গেছে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা। তো রাজীব ভাই ঘোষণা দিবে আমাদের ইনস্টলেশন চার্জ সম্পর্কে, আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, বা পার্সোনালি বললে দেখতে পারেন। যদি কোনো কোম্পানি আপনাকে কম অফার করে, হয়তো 0.5% বা 2%, 3% কম অফার করতে পারে একটা কার্ডে। একটা কার্ডে কিন্তু এক রকম, ভিসাতে একরকম, মাস্টার কার্ডে একরকম, এমএক্স কার্ডে একরকম, এরকম ডিফারেন্স থাকতে পারে। কোনো কোম্পানির চেয়ে কম থাকতে পারে, কোনো কোম্পানির চেয়ে বেশি থাকতে পারে। কিন্তু আপনারা যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের জন্য আমাদের অফার আছে, রাজীব ভাই ঘোষণা করবে। আমাদের ফিচারগুলো এখানে আছে, দেখেন। আমরা কিন্তু রিপোর্টিংগুলা, আমি শুধু হেডলাইন বলবো, রিপোর্টিংগুলো রিয়েল টাইমে দেই, এবং আমাদের ফ্রড ম্যানেজমেন্টটা খুব স্ট্রং। কোনো ব্যাংক আমাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ফ্রড ট্রানজাকশনের অভিযোগ করতে পারেনি। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পেমেন্ট গেটওয়ে ওয়ালেট মিক্স যার বিরুদ্ধে কোনো ব্যাংক এখন পর্যন্ত কোনো ফ্রড ট্রানজাকশনের অভিযোগ করেনি। আপনার যদি কোনো মানে অন্য ধরনের বিজনেস থাকে তাহলে ওয়ালেট মিক্সে আসার দরকার নাই, যদি সৎ এবং হালাল বিজনেস থাকে তাহলে ওয়ালেট মিক্সে ওয়েলকাম। আমাদের নিজস্ব টিম দিয়ে আমরা সিকিউরিটিগুলো 24 ঘন্টা দেখভাল করি, এবং হচ্ছে মাল্টি কারেন্সি সুবিধাটা আছে, এবং হচ্ছে কার্ড সিলেকশন পেজে গেলে এটা কিন্তু ব্যাংকের কার্ডে চলে যায়। অনেক সময় আপনারা একটা জিনিস নিয়ে ভয় পান যে কাস্টমার যদি তার কার্ডের ইনফরমেশন শেয়ার করে, সেই ইনফরমেশন যদি চুরি হয়ে যায়, সেই ইনফরমেশন নিয়ে যদি ওয়ালেট মিক্সের লোকেরা ওই কাস্টমারের কার্ড থেকে টাকা চুরি করে, কাস্টমার তো আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে তোমার সাইটে আমি ইনফরমেশন শেয়ার করছি, শেষ আমার কার্ড থেকে কেন টাকা চুরি হলো। এটা হওয়ার সম্ভাবনা নাই, আমাদের কখনো হয় নাই। কারণ হচ্ছে কাস্টমার যখন পেমেন্টটা দেয় তখন ব্যাংকের কার্ড পেজে চলে যায় কাস্টমার। আপনারা ঢুকে কার্ড সিলেক্ট করার পর দেখবেন যে ব্যাংকের পেজ চলে আসছে। ব্যাংক সাধারণত এই কাজটি করে না। এগুলো তো কমন ফিচার, এগুলো আমি আর বললাম না, এগুলো কমন ফিচার। এগুলো কমন ফিচার। রিপোর্টিংটা কিভাবে হয়, ট্রানজাকশন সামারিটা কিভাবে দেখা যায়, রিপোর্টিং এর সময় কি কি ইনফরমেশন দেখা যায়, তারপরে ইনভয়েসের চেহারাটা কেমন হয়, তারপরে প্রিভেনশনটা কিরকম হয়, তারপর হচ্ছে ট্রানজাকশন ডিপোজিট রিফান্ডের পলিসি কি, এগুলো মোটামুটি একই রকম, বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুসারে সবাই সাজায়। ট্রানজাকশনের চিত্রটা মোটামুটি এরকম, কখনো কম বেশি হয় রেটটা। ওয়ালেট মিক্সে কেন আসবেন, এটা হচ্ছে এই 7টা কারণ। আর যারা অনেক সময় যারা আমাদের রেগুলার পেমেন্ট গেটওয়ে নেয় তাদেরকে আমরা একটা ইমেল এবং SMS গেটওয়ে দিয়ে থাকি, যেটা দিয়ে আপনি নিজে ইমেল পাঠাতে পারবেন, নিজে SMS করতে পারবেন। এটা আমাদের নিজস্ব সফটওয়্যার। আমাদের 450 মতো ক্লায়েন্ট আছে, এর মধ্যে কয়েকটা ক্লায়েন্ট হচ্ছে এটা। তো সবাইকে ধন্যবাদ, আশা করি দেখা হবে। রাজীব ভাই 1 মিনিট কথা বলবে একটু। ধন্যবাদ শোভন ভাই।
যেটা বলা হলো যে ওয়ালেট মিক্সের একটা বিশেষ অফার দেওয়া হবে এখানে। আপনারা এই ট্রেনিং করতে 2 দিনে কত টাকা দিয়েছেন? 1000 টাকা দিয়েছেন, এবং এর বিনিময়ে আপনারা 5000 টাকা একটা জিনিস পেতে যাচ্ছেন যারা আগ্রহী। সেটা হচ্ছে ওয়ালেট মিক্স। এখানে যারা ট্রেনিং অংশ নিয়েছেন তাদের মধ্যে এই বছরের মধ্যে আপনারা যে কেউ যদি আপনার ওয়েবসাইটের জন্য সাইন আপ করেন, আপনাদেরকে একেবারে বিনামূল্যে সাইন আপ করা হবে। এবং এই বিনামূল্যের সঙ্গে কোনো শর্ত যদি কিন্তু এইসব কিছুই নেই, একেবারে নিঃশর্তভাবে সাইন আপ ফিটা, কোনো রকম মান্থলি চার্জ থাকবে না, তাই তো শোন ভাই? হ্যাঁ, কোনো রকম, তবে একটা চার্জ থাক, ওই ওই যদি কিন্তু শুধু একটাই, প্রতিটা ট্রানজাকশন একটা রেট কাটা হবে, সেটা সব খাতে কাটা হয়, এটা কোনো মানে বাড়তি কিছু না। জি শোভন ভাই, ইয়ারলি কোনো সার্ভিস চার্জ নেই, কোনো রকম কোনো সার্ভিস চার্জ নেই, এবং এর মধ্যে কোনো যদি কিন্তু না, একদম নিঃশর্তভাবে সম্পূর্ণ ফ্রি সাইন আপ। জি না না, সব সময়ের জন্য এটা আপনাকে করতে হবে এই বছরের মধ্যে, মানে সাইন আপটা। এবং আমি যাদের ওয়েবসাইট আছে তাদেরকে পরামর্শ দেব যে আপনারা সাইন আপটা করে ফেলেন, যেহেতু বিনা পয়সায়। পরে আপনারা মানে করলে করলেন, না করলে না করলেন, আপনাদের তো কোনো লস নেই। আর যদি ট্রানজাকশনে আপনারা টাকা পাবেন তার থেকে কেটে রাখবে, সেটা তো সব কার্ডেই কাটে, এটা তো এমন না যে কোনো কার্ড, বিকাশেও কাটে, এটা এটা সব জায়গাতেই কাটে। তো ওইটা এক একটা কার্ডে এক এক রকম পার্সেন্ট, অ্যাভারেজ হচ্ছে 2.5%। সব জায়গাতেই ওই মানে একটু 19-20, একটু কম বেশি। বিকাশে মনে হয় বিকাশে 1.8%, তাই তো 1.9%। তো এক একটা কার্ডে একই রকম। জি জি আপনার লেনদেন হলেই কাটা হবে, নাহলে কোনো কাটা হবে না। তাই তো, হ্যাঁ তাই। জি এখানে কিন্তু যেটা দুইটা প্রসিডিউর হয়, যে আপনি হচ্ছেন মানে প্রত্যেকটা পেমেন্ট গেটে দুইটা প্রসিডিউর করতে পারে। ইদার আপনি কাস্টমারের উপর এটা চাপাইতে পারেন, আবার আপনি আবার কাস্টমার মনে করতে পারেন, সাপোজ ধরেন আমাদের এখানে ইন্টারেস্ট ছিল কি, আমাদের এখান থেকে আমরা ওয়ালেট মিক্সকে বলছি যে আমি 1000 টাকা চাই এবং ইকে মেম্বার যারা আছে তাদেরকে 800 টাকা চাই, এন্ড ডান, তুমি তুমি সিস্টেমটা ডান করো। তখন তারা বলছে কি চার্জটা আপনাদের উপর বসাইছে, যেটা বিকাশ চার্জ সবাই জানে 2% যেটা যায় আর কি। সো তখন পেমেন্ট গেটওয়েগুলো যেটা করে, তারা হচ্ছে রেভিনিউ শেয়ারিং মডেলে যায়। এক্স্যাক্টলি, সাপোজ ভিসা কার্ড ইউজ করতেছে, দে শেয়ার দ্য রেভিনিউ উইথ দ্য ভিসা, ঠিক আছে? এরকম পেমেন্ট গেটে বাংলাদেশ ব্যাংক অথরিটি, লোকাল ব্যাংক সবাই মিলে, অথরিটি মিলে হচ্ছে একটা রেভিনিউ শেয়ারিং মডেলে যে ওই জিনিসটা দাঁড়ায়। এখন এই টোটাল চার্জটা আপনি কাস্টমারকে অ্যাপ্লাই করতে পারেন, আবার নিজেও করতে পারেন। যেমন আমাদের আপনজন.com এ আমরা কিন্তু করেছি কি, আমরা নিজেরাই সার্ভিস দিব, কাস্টমারের কাছে কোনো টাকা এক্সট্রা লাগবে না। তাহলে কাস্টমার আবার হয়তো বলবে যে না, আমি কেন এক্সট্রা টাকা দিব, সে হয়তো তখন বলবে ক্যাশ অন ডেলিভারি দাও। তো এই জন্য আমরা আবার কাস্টমারকে বলছি কি, যে ক্যাশ অন ডেলিভারি আপনার জন্য ফ্রি, আর আপনি যদি পেমেন্ট গেটওয়ে ইউজ করেন তাকে আমরা আরো এত 5% ডিসকাউন্ট দিব, বিকজ আই ওয়ান্ট টু জেনারেট মোর অনলাইন সেলস। এটা হচ্ছে আমার শেষ পর্যন্ত মোটিভ, এবং অ্যাডভান্স টাকা পাওয়া যায়। এক্স্যাক্টলি। সো এই জন্য আমরা আবার বরঞ্চ অফারটা দিই, কারণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমি শিওর থাকি না জিনিসটা সম্বন্ধে, যে আমি যখন প্রোডাক্টটা দিব 7 দিন পরে তো প্রোডাক্টটা ভেঙে চুরমার হয়ে রিটার্ন আসতে পারে, যে কাস্টমার পরে রিটার্ন করতেছে। সো এই লাইবিলিটিস গুলো নেওয়ার জন্য অনলাইন অটোমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ রাজীব ভাইকে এবং থ্যাংক ইউ শোভন ভাইকে, অনেক বেশি ধন্যবাদ। সো এক মিনিট, আপনারা যারা ট্রেড লেসেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টেনশনে আছেন, আমার কিন্তু বেশ কয়েকটা লেখা আছে কিভাবে এগুলো করতে হয়, ইনফরমেশন আছে। তারপরেও পার্সোনালি কিন্তু আমাকে যদি ফোন করে পরামর্শ চান, টেকনিক্যালি কোনো জায়গায়, ডকুমেন্টাল কোনো জায়গায় আটকে যান, ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে বা ট্রেড লাইসেন্স করতে গিয়ে, আমি আপনাদেরকে রাস্তাটা বলে দিতে পারবো। আচ্ছা, আমরা যেটা বলতেছি, আপনারা ওই ফর্মটা ফিল আপ করলে ফর্মের মধ্যে থাকবে, আমরা যেটা বলছি যতজন স্পিকার যারা আছে এই প্রোগ্রামের সাথে অ্যাফিলিয়েট, প্রত্যেককে নিয়ে আমরা হচ্ছে আলাদা যে গ্রুপটাতে করব। আপনারা ওই লিংকটা ফিল আপ করলেই ফেসবুক আইডিটা ঠিক মতো দিবেন। অনেক সময় হয় কি, ফেসবুক আইডিটা ঠিক মতো পাওয়া যায় না, কেউ ভুল লিখেন, সেটা হলে আমি আপনাকে ট্রেস করতে পারবো না। ফেসবুক আইডিটা যদি ঠিকভাবে দেন, ঠিক আছে, উই ক্যান ট্রেস ইউ, আমরা ওই গ্রুপে আপনাকে অ্যাড করে নিব, ঠিক আছে? এবং তখন সব স্পিকার্স বা পার্টনার্স যারা আছে তাদের ফ্যাসিলিটিস গুলো আমরা চাবো। আমরা আসলে এতগুলো পার্টনার ইভেন্টে করেছি কেন, দে আর নট স্পন্সরিং আস, বাট পার্টনার করেছি কেন, তো তাদের কাছ থেকে আপনাদের জন্য নেক্সটে কোনো ফ্যাসিলিটি যাতে নেওয়া যায়, ঠিক আছে? সো এইটার ভ্যালুয়েশনটাই আমাদের ছিল। সো উই হোপ এইভাবে করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সো থ্যাংক ইউ। সো আমরা আবার যেই জায়গাটায় আছি, আমাদের সবার হয়তো মনে আছে
গতকালকে একটা ডিসকাশন হচ্ছিল রাশেদ মুসলিম ভাইয়ের, সেইখানে কিন্তু যেই পার্টটার মধ্যে উনিও সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন সেটা ছিল কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দিস ইজ দ্য আলটিমেট বিজনেস ফিল্ড। আপনি গুগলকে যতভাবে ইউজ করতে পারবেন, এর মানে হচ্ছে, কারণ আপনি যখন ফেসবুকে থাকতেছেন, ফেসবুক শুধুমাত্র ফেসবুককে নিয়ে চিন্তা করতেছে, ফেসবুকে আপনার কিভাবে লিড আনা যায়, সেলস আনা যায়। বাট আপনি যখন গুগলে যাচ্ছেন, গুগলে কিন্তু ইন্টারলিক কানেক্টেড প্রত্যেকটা ওয়েবসাইট, আপনি ফেসবুককেও পাচ্ছেন, আপনি মাইক্রোসফটকে পাচ্ছেন, সবাইকে পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমরা এই সেশনটা যেটার উপরে রেখেছি সেটা হচ্ছে জেনারেটিং মানি ফ্রম গুগল। গুগল থেকে টাকা ইনকাম করার উপায়, সহজ উপায়, ঠিক আছে? 3টি সহজ উপায় কিভাবে গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? কোর্স ফি 1000 টাকা। সো এই জিনিসটা নিয়ে আমাদের সাথে কথা বলবেন মার্কেট এভারের সিইও ফাউন্ডার আলামিন কবির। উনি হচ্ছেন, আপনারা যারা জানেন, অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলাদেশে একটি গ্রুপ আছে, বাংলাদেশের যত গুগল মার্কেটিং বা এসইও করেছেন তাদের নিয়ে একটা গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছেন, উনি ওইটাকে লিড করতেছে। সো আলামিন ভাইয়ের জন্য একটা বিগ ক্ল্যাপস হবে। সো হ্যাঁ, আলামিন ভাইকে আমি একটু বলবো স্টেজে চলে আসার জন্য। এবং এইখানে আরেকটা যেটা ফ্যাক্ট, আপনাদের খাতা কলমে আমার মনে হয় এত বড় প্যাডটা কিন্তু দেওয়া হয় নাই বাসায় যে আবার অন্য কোনো সময় লেখার জন্য। আমার সাকসেসটা হচ্ছে এইখানে হবে, যেই পৃষ্ঠাটা, যেদিন শেষ পৃষ্ঠাটা শেষ করে আপনি এসে আজকেই আমাকে বলবেন যে ভাই নতুন একটা প্যাড দেন, আমি দিব, যদি আপনি প্যাড লেখা শেষ করতে পারেন, ঠিক আছে? সো আশা করি আপনাদের অনেক ইফেক্টিভলি এই সেশনটাও যাবে। আমি আলামিন ভাইকে হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? ওকে, সো আমাদের আজকে সেশনটা আমরা একটু ওয়ার্ম আপ দিয়ে শুরু করি। হ্যাঁ, সবাই দেখি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো খুব সিরিয়াস একটা টপিক, খুব সিরিয়াস একটা টপিক। কেন এটা সিরিয়াস সেটা আপনারা একটু পরে আমাদের ডাটা এবং অ্যানালিটিক্স গুলো আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু একবার হাততালি দিবেন, একবার। আচ্ছা, যারা 2-3 বার দিয়েছেন তাদের কিন্তু অ্যাটেনশন টু ডিটেইলে অনেক সমস্যা। মানে আমরা যেটা বলেছি আপনি সেই কথাটা শুনেন নাই, মানে হচ্ছে কি, আমরা যেটা বলছি আপনি সেটা ভালো মতো বুঝতে পারছেন না। টোটাল সেশন আমি যা বলবো এটা যদি খুব ভালো মতো আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে আমরা ট্রাফিক জেনারেট করা শিখবো, মানি জেনারেট করা শিখবো, এটা কিন্তু হিতে বিপরীত হইতে পারে। এটা এমন একটা সেক্টর যেখানে আপনাকে একদম পিক্সেল পারফেক্ট কাজ করতে হবে, ভুলভাল কিছু করলে সেটা হিতে বিপরীত হবে, ঠিক আছে? সো অ্যাটেনশন টু ডিটেল খুব দরকার। আচ্ছা, যারা আমাকে দেখতে এবং শুনতে দুইটাই পাচ্ছেন তারা 2 বার হাততালি দিবেন। এখনো অ্যাটেনশন টু ডিটেলে সমস্যা আছে, অনেকে 3 বার দিয়েছেন। এনিওয়ে, আমি আশা করব যে এরপর থেকে আপনাদের অ্যাটেনশন ডিটেলটা সবসময় ঠিকঠাক থাকবে। তো আমাদের মূল টপিকটা শুরু করি। আসিফ ভাই আমার পরিচয় দিয়েছেন, এরপরও আরেকবার আমি আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে আলামিন কবির। আমি মেইনলি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেকগুলো উপায় আছে। উপায় আছে বলতে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা অনলাইনে যে কোনো বিজনেস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কম্পোনেন্ট আমাদের দরকার সেটা কি বলেন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা সবচেয়ে যেটার জন্য আমরা সবচেয়ে বড় ইনভেস্ট করি সেটা আমাদের কি দরকার? কন্টেন্টের জন্য ইনভেস্ট করি। কন্টেন্ট কি জেনারেট করে? সেল জেনারেট করে বা ট্রাফিক জেনারেট করে। আমাদের অনলাইন বিজনেসের সবচেয়ে মূল কেন্দ্রবিন্দুটাই হচ্ছে এই ট্রাফিক বা ভিজিটর। তো এটা ই কমার্স বিজনেস আপনাদেরও মূল টাকাটা দেয় যেমন ট্রাফিক, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রেও আমাদের ইনকাম আসে বেসড অন ট্রাফিক, কতগুলো ভিজিটর আমরা আমাদের ওয়েবসাইটে পাচ্ছি। তো ট্রাফিক জেনারেট করার অনেকগুলো উপায় আছে, মানে আমার ওয়েবসাইটে ভিজিটর আনার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাস্টেইনেবল, প্রফিটেবল যে উপায় সেটা হচ্ছে গুগলের মাধ্যমে অর্গানিক ভিজিটর পাওয়া। এবং আমার পুরো ক্যারিয়ারে আমি যে জিনিসটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে এই অর্গানিক ভিজিটর কিভাবে ওয়েবসাইটে আনা যায় এবং একটা প্রফিটেবল বিজনেস তৈরি করা যায় সেটা নিয়ে আমি কাজ করি। সেই জিনিসের ইনস অ্যান্ড আউট আপনাদেরকে দিব। এবং আরও একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশের মেজর যতগুলো ই কমার্স সাইট আছে, মেজর বিগ ব্র্যান্ড যারা আছে, অলমোস্ট 70 to 80% বিগ ব্র্যান্ডসের সাথে আমি কাজ করেছি তাদের এসইও নিয়ে। যারা আপনারা যত প্রোডাক্ট লিখে, লোকাল প্রোডাক্ট লিখে সার্চ করলে যে বিগ ব্র্যান্ডগুলোকে গুগলের 1, 2, 3, 4, 5-এ দেখেন, অলমোস্ট তার 90%-এর কনসালটেন্টই হচ্ছে আমি। সো সেই জায়গা থেকে আপনাদের একটা ইনসাইট আমি দিতে পারবো লোকাল বিজনেস থেকে আপনারা কিভাবে হয়তো মিলিয়নস অফ ডলার না হলেও মিলিয়নস অফ টাকা কিভাবে জেনারেট করতে পারবেন সেই ইনসাইটটা দিব। আশা করি খুবই এই সেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।
তো এখন আরো অনেকগুলো জিনিসের মধ্যে আমরা মেইনলি বাংলাদেশে এখনো পর্যন্ত আপনারা ট্রাফিক জেনারেট করার জন্য কোন জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? ফেসবুক। আচ্ছা, আমার একটু তথ্য দরকার, কতজনের আসলে ওয়েবসাইট আছে? একটু হাত তোলেন তো। অলমোস্ট অর্ধেকের ওয়েবসাইট আছে। আর বাকিরা কি ফেসবুক, শুধুমাত্র ফেসবুক নির্ভর, তাই না? বাকিরা কি, যারা হাত তোলেননি তাদের ট্রাফিক কোথা থেকে আসে? ওয়েবসাইটে যদি না থাকে, ফেসবুকেই, মানে আপনাদের খালি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইটই নাই। ওকে, আজকে সেশনটা সবচেয়ে বেশি কাজে লাগবে তাদেরই যাদের ওয়েবসাইট আছে, কারণ আপনার যদি অর্গানিক ভিজিটর আনতে হয়, অর্গানিক ভিজিটরটা কোথায় আসবে? আপনার ওয়েবসাইটে আসবে। সো যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য বেশি কাজে লাগবে, আর যাদের ওয়েবসাইট নাই তাদেরও কাজে লাগবে, কারণ এই এসইও প্রসেসটা হচ্ছে সেই জায়গা থেকে শুরু, আপনার ওয়েবসাইটের যখন প্ল্যানিংটা শুরু হবে। ওয়েবসাইট করার আগ থেকেই এসইও নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। বাংলাদেশে অনেক বড় বড় ই কমার্স সাইট আছে যারা এখন খুব বিপদের মধ্যে আছে, খুবই বিপদের মধ্যে আছে। বিপদের মধ্যে আছে ইন টার্মস অফ তাদের ওয়েবসাইট এখন এমন স্ট্রাকচার এবং এমনভাবে করা, এসইও বা গুগলের মাধ্যমে এখন তারা কোনো ট্রাফিক জেনারেট করতে পারে না, এবং ওই জায়গা থেকে আমার মতো কল সেন্টারটা কাজ করেও ওখান থেকে রিকভার করতে আমরা সহজে পারছি না। সো আপনারা যারা ওয়েবসাইট শুরু করেননি তারাও জিনিসটা মাথায় রাখবেন। এবং এসইও ম্যাটার করে কি না এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, একটা ভিজিটর যখন অনলাইনে পারচেস করে, এই পারচেস বিহেভিয়ারটা বা এই পারচেস সাইকেলটা সম্পর্কে কতজন ওয়াকিবহাল? ওকে, আমরা যখন প্রোডাক্ট পারচেস করি অনলাইনে, তখন একটা অ্যাডভার্টাইজিং প্রিন্সিপাল আছে, আইডা প্রিন্সিপাল। এই আইডা প্রিন্সিপালের সাথেই জিনিসটা খুবই কাছাকাছি বা রিলেটেড। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন 4টা স্টেজে ভাগ হয়। আমাদের কাস্টমাররা যখন কোনো প্রোডাক্ট কিনে তখন 4টা স্টেজে আসলে সে ডিসিশন নেয়। যখন একটা প্রোডাক্টকে সেল করতে হয়, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কাস্টমার বেজের অ্যাটেনশন পাওয়া। আইডা প্রিন্সিপালের প্রথম হচ্ছে এ ফর অ্যাটেনশন। আপনার কাস্টমারের যদি আপনি অ্যাটেনশন না পান, পরবর্তী কোনো স্টেপে সেটা যাবে না। আচ্ছা, অ্যাটেনশন পাওয়ার জন্য নানান ধরনের কোম্পানি বা বিজ্ঞাপন, আমরা রাস্তাঘাটে যে বিজ্ঞাপনগুলো দেখি, এই বিজ্ঞাপনগুলোর মূল উদ্দেশ্য থাকে হচ্ছে টার্গেট মার্কেটের অ্যাটেনশন পাওয়া, তাই না? ওকে, আচ্ছা, আমরা প্রতিদিন রাস্তায় প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেখি, প্রচুর পরিমাণে কমার্শিয়ালস দেখি, নানান ইনোভেটিভ উপায়ে কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের সামনে তথ্য তুলে ধরছে। এখন যত বিজ্ঞাপন বা যত তথ্য আমরা দেখছি, এই সমস্ত বিজ্ঞাপন বা সমস্ত তথ্য কি আমাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করে? কিছু কিছু করে। এই আইডা প্রিন্সিপালের সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ তৈরি করা। এখন তার মানে আমরা যত বিজ্ঞাপন দেখছি তার কিছু সংখ্যক বিজ্ঞাপন আমাদের মধ্যে আগ্রহ তৈরি করছে। তাহলে আমরা যদি ধরি যে 100 জন মানুষের মধ্যে যদি আমরা একটা বিজ্ঞাপন পৌঁছাইতে পারি, কতজন মানুষের মধ্যে আসলে ইন্টারেস্ট তৈরি হতে পারে? 10%, 5%, আর বলেন নাম্বার, বলেন র্যান্ডম নাম্বারই বলেন, 30, 40, তাই তো? ওকে, আসলে এটার কোনো স্ট্যান্ডার্ড রেশিও না, এটা ডিপেন্ড করে ক্যাম্পেইন টু ক্যাম্পেইন, প্রোডাক্ট টু প্রোডাক্ট, তাই না? আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড রেশিও যদি আমরা ধরি যে 40% মানুষের মধ্যে হয়তো ইন্টারেস্ট তৈরি হবে, মানে 100 জন মানুষের মধ্যে যদি আমি একটা প্রোডাক্ট সম্পর্কে অ্যাটেনশন তৈরি করতে পারি, তার মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে 40% মানুষের মধ্যে, মানে 40 জন মানুষের মধ্যে। এখন এই অ্যাটেনশন, আইডা প্রিন্সিপালের ইন্টারেস্টের পরের যে জায়গাটা সেটা হচ্ছে ডিজায়ার। ডিজায়ার হচ্ছে পাওয়ার, আকাঙ্ক্ষা। আমরা প্রতিদিন যত পরিমাণ প্রোডাক্ট দেখি আমাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়, যেটা এরকম, বা প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা ভালো মানেই কি আমার পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়? না, এমনও হইতে পারে প্রোডাক্টটা ভালো কিন্তু আমার জন্য না। হয়তো কি অনেক সময় কি মেয়েদের প্রোডাক্টে ছেলেদের ইন্টারেস্ট তৈরি হয় না? হইতে পারে তো, কিন্তু ওইটার পাওয়ার আকাঙ্ক্ষা কি তৈরি হবে? তৈরি হবে না। আবার অনেক সময় কি কনজিউমার বেস ভাগ থাকে। ধরেন আমার যে বাইং ক্যাপাসিটি, আমার বাইং ক্যাপাসিটির উপরে তো আরেকটা লেভেল অফ বাইং ক্যাপাসিটি আছে, অডিয়েন্স সেগমেন্টেশন। যাদের অনেক টাকা তাদের জন্য ওই অডিয়েন্স সেগমেন্টেশন যেমন আলাদা, আবার যারা মধ্যবিত্ত তাদের অডিয়েন্স সেগমেন্টেশন আলাদা। এখন অনেক সময় হয় কি যে যাদের ওই যে উচ্চবিত্তদের যে প্রোডাক্টগুলো আছে, ওই বিজ্ঞাপনটা দেখে হয়তো আপনার মধ্যে ইন্টারেস্ট তৈরি হইলো, কিন্তু আপনার মধ্যে কি পাওয়ার আকাঙ্ক্ষাটা তৈরি হবে?
আমরা সবাই হয়তো ফেরারি গাড়ি কিনতে চাই, আমাদের মধ্যে ইন্টারেস্ট আছে, ফেরারি এটা কিনতে পারলে ভালো হইতো, কিন্তু সবার মধ্যে কি ওই ডিজায়ারটা তৈরি হয়? কারণ কি, ডিজায়ার কিসের উপরে নির্ভর করে? আপনার বাইং ক্যাপাসিটির উপরে, আপনার রিয়েল নিডের উপরে। কিন্তু আপনার বাইং ক্যাপাসিটি যদি না থাকে, ডিজায়ারটা কখনো গ্রো করবে না। আচ্ছা, তার মানে হচ্ছে যতজন মানুষের মধ্যে ইন্টারেস্ট তৈরি হচ্ছে, খুবই কম সংখ্যক মানুষের মধ্যে আসলে ডিজায়ার তৈরি হয়। আমরা যদি একটা কাল্পনিক নাম্বার ধরে নেই যে 40 জনের মধ্যে যদি ইন্টারেস্ট তৈরি হয়, তাহলে হয়তো তার মধ্যে 10 জন মানুষের মধ্যে ডিজায়ার তৈরি হবে, তাই না? তাইলে 100 জন মানুষের মধ্যে আপনি বিজ্ঞাপন দিলেন, আলটিমেটলি এই স্টেজে এসে আপনার কতজন থাকলো? 10 জন। আচ্ছা, যাদের মধ্যে ডিজায়ার তৈরি হয়েছে, এখন প্রত্যেকে কি আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে? প্রত্যেকে কিনে ফেলবে না। ডিজায়ার থাকলেও অনেক সময় নানান কারণে প্রোডাক্টটা ফাইনালি কেনা হয় না। বাইং এর যে অন্যান্য, এখানে আরো অনেকগুলো সেগমেন্টেশন আছে, রেকমেন্ডেশন অ্যান্ড অফার অ্যান্ড এভরিথিং, অনেকগুলো সেগমেন্টেশন আছে। এই সমস্ত সেগমেন্টেশন না মেলার কারণে প্রত্যেকেই আইডা প্রিন্সিপালের লাস্ট যে স্টেপ অ্যাকশন, এই অ্যাকশনে যায় না। অনেক সময় আমাদের প্রচুর পরিমাণে পণ্য হয়তো আমরা প্ল্যান করে রাখি সেটা আমরা কিনবো, কিন্তু ফাইনালি কেনা হয় না। আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে না? একদম কেনা, সবকিছু ফাইনাল, কিন্তু আপনার কেনা হয় নাই। আপনাদের ব্যক্তিগত জীবনে হয় না এরকম? হয়। ওকে, তার মানে হচ্ছে ডিজায়ার থাকলেও কিন্তু ফাইনালি সমস্ত কাস্টমার অ্যাকশনে যায় না। এখন আমরা যদি ধরে নেই কাল্পনিক সেই নাম্বারটা, যে 10 জনের মধ্যে আসলে 5 জন ফাইনালি প্রোডাক্টটা কিনছে, তাহলে কি হইলো? আমাদের যে আইডা প্রিন্সিপালের অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন থেকে শুরু হলো। প্রথমে বিশাল সংখ্যক মানুষের মধ্যে আমরা আগ্রহ তৈরি করলাম, ইন্টারেস্ট কমে গেল, ডিজায়ার কমে গেল, অ্যাকশনে আরো কমে গেল। আপনারা সেলস ফানেল জিনিসটা দেখেছেন, যে বিশাল এরকম করে শুরু হয়ে আস্তে আস্তে নিচে এসে কমে যাচ্ছে? এই সেলস ফানেলটা আসলে এই আইডা প্রিন্সিপাল দিয়ে কিন্তু ডিফাইন করা হয়। এখন এটা আপনাদের বলার উদ্দেশ্য কি, আমরা যখন কোনো মার্কেটিং ক্যাম্পেইন করি, তখন 5টা প্রোডাক্ট যদি সেল করতে হয়, আলটিমেটলি তাহলে কতজনের কাছে আমার বিজ্ঞাপন পৌঁছে দিতে হচ্ছে? 100 জন, তাই না? তার মানে এভাবেই কিন্তু আমরা প্ল্যান করি, আর প্ল্যান না করলে আলটিমেটলি এভাবেই হয়। হয়তো আমরা সবাই প্ল্যান করে করি না, কিন্তু আলটিমেটলি সেলসটা এভাবেই কাজ করে। এখন আমরা যে বিজ্ঞাপন 100 জনের কাছে দিচ্ছি, কি তৈরি করার জন্য দিচ্ছি? আলটিমেটলি কি তৈরি করার জন্য দিচ্ছি? ইন্টারেস্ট তৈরি করার জন্য দিচ্ছি, সরি, অ্যাটেনশন তৈরি করার জন্য দিচ্ছি, তাই না? এখন এই ফেসবুকে যখন আমরা একটা বিজ্ঞাপন দিই বা অন্য কোনো মাধ্যমে যখন বিজ্ঞাপন দিই, তখন এমন অডিয়েন্সের কাছে সেটা পৌঁছায় যে অডিয়েন্সটা আসলে অ্যাটেনশন লেভেলে আছে। অ্যাটেনশন লেভেলের অডিয়েন্সের কাছে আমরা 100 জনকে বিজ্ঞাপন দিলে কিনছে হচ্ছে 5 জন। আচ্ছা, এবার এভাবে চিন্তা করেন, আমি এমন মানুষদের কাছেই বিজ্ঞাপন দেখাবো বা এমন মানুষজনের কাছে আমার প্রোডাক্টের তথ্য দিব যারা অলরেডি এই 2টা স্টেপে না, শুধুমাত্র ডিজায়ার স্টেপে আছে, প্রোডাক্টটা পেতে চায়। আমি অ্যাটেনশনও তৈরি করব না, ইন্টারেস্ট তৈরি করার দায়িত্ব আমার না, আমি শুধুমাত্র তাদের কাছেই যাব যাদের মধ্যে অলরেডি ডিজায়ার আছে। তাইলে আমার 5টা প্রোডাক্ট তৈরি করতে গেলে কতজনের কাছে যেতে হবে? আমাদের যে নাম্বারটা আমরা একটু আগে বলেছিলাম, কতজনের কাছে যেতে হবে? 10 জন। কিন্তু আপনি যদি অন্য কোনো মার্কেটিং ক্যাম্পেইন করেন, যে আপনি ওই 5টা বিক্রি করবেন অ্যাটেনশন লেভেল থেকে তৈরি করে, তাহলে আপনাকে কতজনের কাছে যেতে হবে? 100 জন। এবার এভাবে চিন্তা করেন, আপনি যখন ফেসবুকে থাকেন, আপনার সাইড বারে ঠাস করে একটা বিজ্ঞাপন আসলো। ওই বিজ্ঞাপনটা কিসের জন্য দেওয়া হয়েছে? আপনার মধ্যে অ্যাটেনশন তৈরি করার জন্য দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখন এভাবে চিন্তা করেন, যখন আপনি কোনো কিছু গুগলে সার্চ করেন, ধরেন বাই পোর্টেবল হার্ড ড্রাইভ ইন বাংলাদেশ, এটা আপনি কেন সার্চ করবেন? প্রয়োজন। তাহলে আপনি কোন স্টেজে আছেন? আচ্ছা, আর আপনি একটু আগে যে ফেসবুকে বিজ্ঞাপন দেখছিলেন সাইড বারে নতুন একটা প্রোডাক্টের, ওইটার থেকে আপনি তখন কোন, ওই প্রোডাক্টটা কেনার জন্য আপনি কোন স্টেজে ছিলেন? অ্যাটেনশন। এখন তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, অন্য যে কোনো মার্কেটিং ক্যাম্পেইনে আমরা যখন বিজ্ঞাপন দেই বা অন্য কোনো মাধ্যম দিয়ে যখন প্রচারণা চালাই, তখন এই অ্যাটেনশন স্টেজ থেকে আমাদের 5টা প্রোডাক্ট সেল করার জন্য 100 জন মানুষের কাছে যেতে হয়। এবং যদি আমরা ডিজায়ার স্টেজে টার্গেট করতে পারি, 5 জন 10 জন মানুষের কাছে গেলেই হবে। সার্চ ইঞ্জিন থেকে আমরা যত ট্রাফিক পাই, প্রত্যেকটা ট্রাফিকই কোন স্টেজে আছে? কোন স্টেজে আছে? ডিজায়ার স্টেজে আছে। তার মানে আমাদের ট্রাফিক হয়তো খুব কম আসবে সার্চ ইঞ্জিন থেকে, বিশাল পরিমাণ ট্রাফিক আসবে না, কিন্তু ইন টার্মস অফ সেল অন্য যে কোনো ট্রাফিক মেথডকে এটা সারপাস করতে পারবে। এবং
এসইওর যেই ইনভেস্টমেন্ট আপনি করবেন, এসইওর ইনভেস্টমেন্ট আপনি যদি হিসাব করেন পৃথিবীর অন্য যে কোনো ট্রাফিক মেথডের চেয়ে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, লিড কস্ট, তারপরে আপনার ট্রাফিক কস্ট সার্চ ইঞ্জিনে সবচেয়ে কম। এর চেয়ে কমে আর কোথাও পাবেন না। এখন এই যে কম যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর সমস্ত কোম্পানি কি করবে? এখানে ফোকাস করবে, এটাই তো নর্মাল, তাই না? তাহলে আমরা দেখি পৃথিবীর অন্যান্য কোম্পানিগুলো আসলে কি করে। আমরা এখানে কয়েকটা কোম্পানির ডাটা দিয়েছি। ইন্টারন্যাশনাল একটা পার্সপেক্টিভ আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং লোকাল একটা পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করেছি। আমরা সেই সমস্ত কোম্পানিকেই রেখেছি যারা আসলে সাকসেসফুল মানে হচ্ছে তারা প্রত্যেকটা ডাটা ভিত্তিক ডিসিশন নেয়, যারা তাদেরকে রাখার চেষ্টা করেছি। আমাজন ভার্সেস ইবে আমরা যদি একটু খেয়াল করি, আমাজনের টোটাল যত ট্রাফিক আছে এই ট্রাফিকের 24% ট্রাফিক হচ্ছে অর্গানিক ভিজিটর। মানে আমাজন এই ভিজিটরটা কিসের মাধ্যমে জেনারেট করে? অর্গানিক বা এসইওর মাধ্যমে জেনারেট করে। এসইও ফোকাস দিয়ে আমাজনের টোটাল যত সেল হয়, এভরি মিনিটে $86,000 সেল হচ্ছে, তার 24% হচ্ছে ট্রাফিক আসে হচ্ছে গুগল থেকে অর্গানিক্যালি। ইবের দিকে যদি আমরা তাকাই, ইবের যত ট্রাফিক আছে তার 25% ট্রাফিক আসে গুগল থেকে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনিফিক্যান্ট একটা ফোকাস প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এসইও কোম্পানি, প্রত্যেকটা ই কমার্স কোম্পানির রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ দেখি, বাংলাদেশে আমরা রকেট ইন্টারনেটের যে ভেঞ্চারটা আছে কাইমুর আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। কাইমুর টোটাল অর্গানিক ট্রাফিকের বা সার্চ ট্রাফিকের 20%, টোটাল ট্রাফিকের 20%ই হচ্ছে সার্চ থেকে আসে বা গুগল থেকে আসে। এবং আপনারা জানেন কোনো প্রোডাক্টের নাম সার্চ করলে প্রথমে কারা আসে? রকেট ইন্টারনেটের কিন্তু ভেঞ্চার হয় কাইমু অথবা দারাজ প্রথম দিকে থাকেই। এবং আমরা বাংলাদেশে একটা কোম্পানির উদাহরণ দিয়েছি প্রিয়শপ.com। প্রিয়শপ.com এর টোটাল যত বিজনেস আছে, টোটাল যত ট্রাফিক আছে তার 44% ট্রাফিক আসে হচ্ছে গুগল থেকে। সো সাকসেসফুল যে সমস্ত কোম্পানিগুলো আছে বা ভালো যারা করছে, কেন ভালো করছে তার একটা পরিসংখ্যান কিন্তু আমরা এখানে দেখতে পাই। অর্গানিক ট্রাফিক হচ্ছে বিগ ফ্যাক্টর। আপনাকে যদি আসলেই কাস্টমার থেকে রিয়েল কস্ট ইফেক্টিভ সেল করতে হয় তাহলে অর্গানিক ট্রাফিকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় আসলে নেই। এখন এই যে উপায় নেই, তার মানে আপনাদেরকে ওই জায়গাটাতে আসতে হবে। আসতে গেলে আসলে কি করতে হবে? আমাদেরকে জানতে হবে গুগল আসলে কিভাবে কাজ করে এবং কোন কোন জায়গায় আমরা ফোকাস দিব। গুগল একটা ওয়েবসাইটকে যখন র্যাঙ্কিং করে তখন অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে, মানে অনেক কিছু বিবেচনা করে একটা ওয়েবসাইটকে প্রথম দিকে রাখবে নাকি শেষ দিকে রাখবে নাকি তৃতীয় পাতায় রাখবে, এটার ডিসিশন নেয়। যখন আপনি বাই পোর্টেবল হার্ড ডিস্ক ইন ঢাকা বা বাংলাদেশ লিখে সার্চ করছেন তখন প্রথম পাতায় কয়টা রেজাল্ট থাকে? 10টা। দ্বিতীয় পাতায় কয়টা থাকে? তৃতীয় পাতায় 10টা। এভাবে পাতা কি কন্টিনিউ হতেই থাকে, শেষ হয় না, তাই না? অনেক দূর যেয়ে শেষ হয়। আচ্ছা, প্রথম পাতার থুয়ে দ্বিতীয় পাতায় কি কখনো আপনারা যান? 92% ট্রাফিক কখনোই সেকেন্ড পাতায় যায় না, 8% ট্রাফিক যায়। আর ওই 8% ট্রাফিক যারা যায় ওরা একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ হচ্ছে রিসার্চার, রিয়েল কনজিউমার না। হয়তো আপনার কম্পিউটার দেখতেছে আমার ওয়েবসাইটটা কত নাম্বারে আছে। তার মানে 100% কাস্টমারই কোথায় থাকে? গুগলের ফার্স্ট পেজে থাকে, সেকেন্ড পেজে কখনো যায় না। এবং আরো একটা তথ্য হচ্ছে যে এরও সিগনিফিক্যান্ট একটা পার্সেন্টেজ, 65%-এর মতো ট্রাফিক কখনো 1, 2, 3 এর বাইরে যায় না। 1, 2, 3 এর বাইরে 65%-এর মতো ট্রাফিক ক্লিক করে না। তার মানে আপনাকে যদি এই কনজিউমারের কাছে কোনো প্রোডাক্ট সেল করতে হয় আপনাকে অবশ্যই কোন জায়গায় থাকতে হবে? 1, 2, 3 এর মধ্যে থাকতে হবে। এই 1, 2, 3 এ রাখবে গুগল নাকি সেকেন্ড পাতায় রাখবে না ফোর্থ পাতায় রাখবে, এটা ডিসিশন নেওয়ার জন্য গুগল 200-রও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। 200-রও বেশি ফ্যাক্টরের উপরে নির্ভর করে গুগল সিদ্ধান্ত নেয় একটা ওয়েবসাইটকে আমরা কোন জায়গাটিতে রাখবো। এবং এই 200 ফ্যাক্টরটিকে আমরা হয়তো 200 ফ্যাক্টর এখানে আলোচনা করব না, খুবই সিম্পলিফাইড করে ফেলবো। মেজর কোন কোন পয়েন্টে আপনি মাথায় রাখলেই ওই জায়গাটিতে চলে আসতে পারবেন। এবং এই দুইটা ফ্যাক্টরকে আমরা ভাগ করে ফেলি। গুগল যেটাকে বলে একটা হচ্ছে অন পেজ ফ্যাক্টর আর একটা হচ্ছে অফ পেজ ফ্যাক্টর। অন পেজ ফ্যাক্টরগুলো হচ্ছে যেই ফ্যাক্টরগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার পেজে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর অফ পেজ ফ্যাক্টর হচ্ছে যেগুলো আপনাকে অন্য মানুষের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে এবং আলটিমেটলি আপনার জন্য রেপুটেশন তৈরি করতে হবে। এখন আমরা আরো সিম্পলিফাই করে ফেলবো একটু পরে। আমাদের অন পেজ ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাজগুলো করতে হবে। এখন আমাদের ওয়েবসাইটে কি কি করতে হবে একটু দেখি। আচ্ছা, গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভিজিটরকে। ভিজিটর কি
চায়। আচ্ছা, আমরা প্রতিদিন যে নানান ধরনের ওয়েবসাইট ভিজিট করি, এই ওয়েবসাইটগুলো কেন ভিজিট করি? আমাদের প্রয়োজন। ওখানে কি থাকে? কন্টেন্ট থাকে। মানে গুগলে মানুষ যখন সার্চ করে একটাই উদ্দেশ্য, তথ্য পাওয়া। এই জন্য গুগলের নাম্বার 1 এবং গুগলের মিশন অ্যান্ড ভিশনও যদি দেখেন, কি ওদের মিশন ভিশন কি? মানুষের কাছে তথ্যকে তুলে ধরা, তথ্যকে পৌঁছে দেয়া। মানুষ যখন যেই তথ্য চাবে একদম এক্স্যাক্টলি সেই তথ্যটা তুলে ধরা। তার মানে গুগলের প্রায়োরিটি হচ্ছে তথ্য, যেটাকে আমরা টেকনিক্যালি কি বলতে পারি, আমরা যেটার সাথে পরিচিত, কন্টেন্ট, তাই না? এখন আপনার পেজে যত ভালো কন্টেন্ট থাকবে আপনি তত ভালো র্যাঙ্কিং করবেন। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। কিন্তু বাংলাদেশি অধিকাংশ ই কমার্স সাইট যারা গুগলে র্যাঙ্কিং শেষের দিকে করে, তার বড় কারণ হচ্ছে দেখবেন ওই প্রোডাক্ট ডেসক্রিপশনে খুবই ছোট্ট করে 1-2 লাইন লিখে দেওয়া, বহুত কষ্ট করে মনে হয়েছে, অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে ওখানে বসিয়ে দেয়া। এই কন্টেন্টের জায়গাটিতে আমাদের কম্প্রোমাইজ করা চলবে না। কন্টেন্ট কোনোভাবে অন্য কোনো জায়গা থেকে কপি করে আনাও যাবে না, এবং সংক্ষিপ্ত 1-2 লাইনেও কন্টেন্ট দেওয়া যাবে না। আপনি বড় যে কোনো ই কমার্স সাইটে যদি যান, আপনি আমাজনে যদি যান, ইবেতে যদি যান, কি দেখবেন? বিশাল একটা বড় ডেসক্রিপশন লেখা, আলাদা আলাদা করে কি করা, ওই প্রোডাক্টের ফিচারগুলোকে হাইলাইট করা, এবং ছবির মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ওই কন্টেন্টগুলোকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় প্রোডাক্ট সম্পর্কিত। বাংলাদেশে এই প্র্যাকটিসটা খুবই কম সংখ্যক ওয়েবসাইটে আছে, আর যেই ওয়েবসাইটগুলোতে আছে তারাই কিন্তু গুগলে প্রথম দিকে রুল করে। তার মানে এই জায়গাতে আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে যে আমরা যদি গুগলের প্রথম দিকে আসতে চাই, আমাদের নাম্বার 1 ফোকাস হতে হবে কি? কন্টেন্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পেজে এনাফ কন্টেন্ট দিতে হবে। এখন এনাফ কন্টেন্ট কিভাবে দিব? এই প্রশ্নের উত্তর আসলে দিতে গেলে হয়তো আলাদা একটা সেশন লাগবে। আপনার এই উত্তর না দিয়ে একটা জিনিসই বলবো, আপনি আমাজনের প্রোডাক্ট পেজ ভিজিট করেন। আপনি যেই টাইপের প্রোডাক্ট সেল করছেন, আমাজনেও তো একই টাইপের প্রোডাক্ট আছে, তাই না? আমাজনে তো সবই পাওয়া যায়, A to Z। আপনি আমাজনের ওই টাইপের প্রোডাক্টের দিকে যান, তাহলে দেখবেন আপনার আমাজন কিভাবে ওই প্রোডাক্টগুলো তথ্য দিচ্ছে, আপনি সেটারই লোকালাইজড ভার্সন, সেটারই একটা বেটার ভার্সন কিন্তু আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনি কিভাবে করবেন, তাই না? আপনি ডিজাইন নিয়ে কথা বলতে পারেন, যে ধরেন যে কাপল টি শার্ট, হ্যাঁ, তো আপনি এখন কেন ট্রেন্ডিং একটা টি শার্ট, ট্রেন্ডিং ভাইব্রান্ট কালার, ভালো ডিজাইন, ভালো হচ্ছে ম্যাটেরিয়াল, ফেব্রিক দিয়েছেন আপনি, সব সাইজে অ্যাভেলেবল, এটা আলাদা আলাদা করে দেখেন 5টা প্যারাগ্রাফ হয়ে গেছে। হ্যাঁ, ডেসক্রিপশনে এইটাই হচ্ছে কন্টেন্ট। আপনি প্রোডাক্টে যে ডেসক্রিপশন দিবেন এইটাই হচ্ছে কন্টেন্ট। ওকে, আচ্ছা, আমরা প্রশ্নগুলো সবই নিব, কোনো সমস্যা নেই। আমরা শেষ করি প্রথমে, তারপর আমরা সবার প্রশ্ন নিব, ঠিক আছে? আচ্ছা, তার মানে কন্টেন্ট অফ দ্য পেজ খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন লিখছেন, এটাই কিন্তু কন্টেন্ট। ওকে, তার মানে কন্টেন্টে খুব গুরুত্ব দিতে হবে। আর একটা হচ্ছে টাইটেল ট্যাগ বা টাইটেল। আপনারা যদি গুগলে যখন সার্চ করেন, দেখবেন আপনারা যেই ধরনের তথ্য সার্চ করছেন, ওই ওয়েবসাইটের টাইটেলের মধ্যেই একই টাইপের একটা জিনিস লেখা আছে। আপনি যদি বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ অথবা বাই টি শার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করেন, দেখবেন সেই সমস্ত ওয়েবসাইটই প্রথম দিকে আসে যাদের ওয়েব পেজের টাইটেল এটা লেখা আছে, বাই টি শার্ট ইন বাংলাদেশ। তার মানে আমরা যখন কোনো পেজ তৈরি করব, আমাদেরকে খুঁজে বের করতে হবে ইউজার আসলে কি লিখে সার্চ করে। ইউজার কি লিখে সার্চ করে, একটু পরে আমরা ডিটেলে যাব। এটা আমরা কিভাবে জানবো যে কি লিখে ইউজার সার্চ করে? আমি তো জানি না, তাই না? একটু পরে ডিটেলে যাব। এরপর হচ্ছে টাইটেল ট্যাগে আমাদের তাহলে ওটা ইমপ্লিমেন্ট করা লাগবে। ইউজার যেটা লিখে সার্চ করে, আমরা টাইটেলের মধ্যে অবশ্যই ওইটা ইনক্লুড করব। ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং, ই কমার্স সাইটে এক্সটার্নাল লিঙ্কিংটা কাজে লাগে না, কিন্তু এক্সটার্নাল লিঙ্কিংটা অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ই কমার্সের ক্ষেত্রে আমরা একটা জিনিসই গুরুত্ব দিব, ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং মানে হচ্ছে আমার একটা পেজের সাথে আরেকটা পেজকে লিঙ্ক করা। আপনারা দারাজের ক্যাটাগরি পেজ ভিজিট করবেন বা দারাজের হোম পেজ ভিজিট করবেন, দেখবেন বা অন্য বাংলাদেশি যারা র্যাঙ্কিং করে টপে, দেখবেন একটা ডেসক্রিপশন আসে 200 থেকে 300 ওয়ার্ডের। খেয়াল করেছেন কখনো? একটা ডেসক্রিপশন থাকে, এবং ওই ডেসক্রিপশনে দেখবেন লেখা আছে, ধরেন টি শার্টের কথা যখন লেখা আছে, তখন দেখবেন ওদের টি শার্ট রিলেটেড যেই পেজটা আছে সেইখানে একটা ইন্টারনালি লিঙ্ক করা। এটা কেন করা? এটা করা হচ্ছে গুগলকে খুশি রাখা বা গুগলকে বুঝতে সহায়তা করা আমার এই টাইপের কন্টেন্ট আসলে ওই পেজে আছে। এবং একটা পেজ যখন আরেকটা পেজের সাথে ইন্টারনালি লিঙ্ক থাকে, তখন স্ট্রাকচারালি টেকনিক্যাল স্ট্রাকচারটা খুব ভালো হলে গুগল তখন এটাকে র্যাঙ্কিংয়ে প্রাধান্য দেয়। আমরা এই জিনিসটা অবশ্যই করব। আমরা রিলেটেড প্রোডাক্টের সাথে, ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করছেন, টি শার্টের ওই
ডেসক্রিপশনের নিচে আপনি এটা দিতে পারেন ভ্যালেন্টাইন ডে, উনি যে উদাহরণটা দিল ভ্যালেন্টাইন ডে টি শার্ট সে বিক্রি করছে, ওখানে কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে যদি কোনো ক্যাপ থাকে আপনি ইন্টারনালি লিঙ্কিং করে দিতে পারবেন, টি শার্টের পাশাপাশি ভ্যালেন্টাইন ডে ক্যাপটাও নিতে পারেন। ব্যান্ড আছে ভ্যালেন্টাইন ডে কাপল ব্যান্ড, আপনি ভ্যালেন্টাইন ডে কাপল ব্যান্ডের সাথেও কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করে দিতে পারেন। তারপরে অন্যান্য অনেক কাপল প্রোডাক্ট আছে যেটার সাথে আপনি কিন্তু ইন্টারনালি লিঙ্ক করে দিতে পারবেন। এই ইন্টারনালি লিঙ্ক করে দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে 160 অক্ষরের একটা ডেসক্রিপশন যেটা আমরা গুগলে দেখতে পাই। গুগলে যখন আমরা সার্চ করি প্রথমে কি থাকে, টাইটেল, তারপরে ইউআরএল, তারপরে 2 লাইনের একটা টেক্সট, তাই না? আপনি যদি মেটা ডেসক্রিপশন আলাদা করে ডিফাইন করে না দেন তাহলে কি হয়, ওই ভাঙা ভাঙা কয়েকটা লাইন নিয়ে এসে গুগল ইচ্ছা মতো কিছু তথ্য ওখানে বসায় দিয়ে রাখে। খেয়াল করেছেন কিছু কিছু ওয়েবসাইটের তথ্য থাকে খুবই সুবিন্যস্ত সুন্দর করে লেখা, আর কিছু কিছু ওয়েবসাইটের তথ্য থাকে হজবরল, যা ইচ্ছা তাই গুগল এনে বসায় রাখছে। এবং আর একটা জিনিস খেয়াল করবেন, সেই সমস্ত ওয়েবসাইটে প্রথম দিকে র্যাঙ্কিং করে যাদেরটা খুবই সুবিন্যস্ত এবং সুন্দর করে লেখা। তার মানে আমরা যখন একটা প্রোডাক্টের পেজ পাবলিশ করব শুধুমাত্র ওই পেজের কন্টেন্ট লিখলেই হবে না, ওই পেজের কন্টেন্ট লেখার পাশাপাশি আমাদেরকে এই 160 ক্যারেক্টারের একটা মেটা ডেসক্রিপশনও লিখতে হবে, যে মেটা ডেসক্রিপশনটা মানুষকে আকৃষ্ট করবে ক্লিক করার জন্য। এবং ওই মেটা ডেসক্রিপশনে আমরা আরও একটা কাজ করব, আমরা যে কিওয়ার্ডে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে চাই বা ওই স্পেসিফিক পেজকে র্যাঙ্কিং করতে চাই ওই মেটা ডেসক্রিপশনটা ওই জায়গাটাতে বসায় দিতে হবে। আপনারা একটু টেকনিক্যালি আমরা গেলে আরও বুঝতে পারবেন। এরপর আরেকটা জিনিস, এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি আমরা বলি। ই কমার্সের ক্ষেত্রে এই কিওয়ার্ড ডেনসিটিটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। তারপরও কিওয়ার্ড ডেনসিটি বলতে আপনার টোটাল যত কন্টেন্ট আছে, ধরেন আপনি টি শার্টের উপরে 300 ওয়ার্ডের একটা আলাদা আলাদা করে প্যারাগ্রাফ করে 300 ওয়ার্ডের কন্টেন্ট লিখলেন। এই 300 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে আপনার যে মূল কিওয়ার্ড, এই মূল কিওয়ার্ডটা কতবার ব্যবহার করছেন এটার পার্সেন্টেজই হচ্ছে ডেনসিটি। তাহলে আমরা সাধারণত ডেনসিটিটা মেনটেন করি হচ্ছে 0.5% বা তারও কম। এখন তার মানে 200 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট থাকে তাহলে একবার আমার মূল কিওয়ার্ডটা থাকলেই হবে। যদি 300 ওয়ার্ড থাকে তাহলে একবার হইলেও হবে, দুইবার হইলেও হবে। তার মানে যে বাই টি শার্ট ইন বাংলাদেশ এই শব্দটা আমার ওই 300 শব্দের মধ্যে একবার দুইবার অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করাই লাগবে। টেকনিক্যালি কিন্তু খুব সুন্দরভাবে করা যায় যে দিস ইজ দ্য বেস্ট টি শার্টস ইউ ক্যান বাই ইন বাংলাদেশ বা টি শার্ট বাই ইন বাংলাদেশ। আপনি তো টেকনিক্যালি খুব সুন্দর করে এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন। এই কিওয়ার্ড ডেনসিটিটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কোন কিওয়ার্ডে গুগল র্যাঙ্কিং করবে এটা বোঝার জন্য অ্যানালাইসিস করে এই শব্দটা আসলে কন্টেন্টের মধ্যে আছে কিনা। যদি শব্দটা কন্টেন্টের মধ্যে থাকে তাইলে গুগল নিয়ে আসবে। এখন বেশি দিব কিনা 5.5%, তাই না? বেশি দিলে যেটা হবে গুগল চিন্তা করবে এ তো র্যাঙ্কিং করতে চাচ্ছে কিন্তু হচ্ছে বেশি বুদ্ধিমান, আমাকে কি করছে, প্রভাবিত করতে চাচ্ছে। এবং গুগলকে কেউ ম্যানিপুলেট করুক, এক্সট্রা প্রভাবিত করুক, এটা গুগল চায় না, গুগল এটা পছন্দ করে না। যখন আপনি বেশিবার ব্যবহার করে ফেলবেন তখন গুগল আপনাকে একটা ওভার অপটিমাইজেশন পেনাল্টি দিবে, আপনার ওই পেজটা আর কখনো ভালো র্যাঙ্কিং পাবে না। এই জন্য বেশিও করা যাবে না, আবার কম করলে আপনি র্যাঙ্কিং পাবেন না। 0.5% এই জন্য এই জায়গা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মান। আপনি এদিক সেদিক হয়তো একটু থাকতে পারেন। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই আপনার মোটামুটি অন পেজ ফ্যাক্টরগুলো চলে আসে। অন সাইট কিছু ফ্যাক্টর আছে। অন সাইট ফ্যাক্টরগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটটা কত দ্রুত লোড হয়, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুগল আপনার ওয়েবসাইটকে একটা ভিজিটরকে দেখাইলো, ভিজিটর এটাতে ক্লিক করলো, কিন্তু আপনার ওয়েবসাইট আর ওপেন হয় না। যদি ওপেন না হয় তাহলে কি হবে, ভিজিটরের জন্য একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো না? গুগল কি চায় তার ইউজারদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হোক? গুগল সেটা চায় না। এজন্য গুগল সেই সমস্ত ওয়েবসাইটকেই র্যাঙ্কিং করে যে সমস্ত ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক হয়। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্রুত স্পিড অপটিমাইজেশন করার জন্য আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইমেজেসগুলো আমরা আপলোড করবো, ই কমার্স সাইটে আমরা প্রচুর পরিমাণে ইমেজ আপলোড করি, এই ইমেজগুলো যেন সুপার অপটিমাইজড হয়। আমরা ইমেজগুলো আপলোড করার আগে আমরা দেখেছি যে অনেকগুলো যে সমস্ত ই কমার্স সাইটের সাথে আমরা কাজ করেছি, যে সমস্ত মার্কেট প্লেসের সাথে আমরা কাজ করেছি, এদের বেশিরভাগ ক্ষেত্রেই বড় সমস্যা থাকে, এরা মার্চেন্ট থেকে কি বড় বড় সাইট একদম ফটোগ্রাফারদের কাছ থেকে যেই সাইজটা পায় ওই সাইজটাই আপলোড করে দেয়। এক একটা ইমেজের সাইজ থাকে ধরেন 2 MB 3 MB, সেটাই আপলোড করে দেয়। এখন এটা আপলোড করলে যেটা হয় কাস্টমার এন্ড এটা লোড হয় না এবং গুগলেও এটা কখনো ভালো র্যাঙ্কিং পায় না। আপনারা যে কাজটা করবেন এক্স্যাক্টলি যত পিক্সেলেই এটা দেখায় আপনার ওয়েবসাইটে তত পিক্সেলেই আগে রিসাইজ করবেন। রিসাইজ করার পরে টাইনি ইএমজি বা টাইনি পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, TINY তারপরে PNG, এই ওয়েবসাইটে আপলোড করবেন আপনার ছবিটা এবং ডাউনলোড করবেন, দেখবেন আপনার ছবির সাইজ কমপক্ষে হাফ হয়ে যাবে।
কোয়ালিটি একদম এক্স্যাক্টলি ঠিক থাকবে, খালি সাইজ অর্ধেক হয়ে যাবে। টাইনি পিএনজি, TINY তারপরে png.com, tinypng.com বা tinyjpg.com একই ওয়েবসাইট। টাইনি পিএনজিতে গিয়ে আপনার ওয়েবসাইট ছবিটা আপলোড করবেন এবং ডাউনলোড করবেন, দেখবেন একই কোয়ালিটি থাকছে কিন্তু ছবির সাইজটা হাফ হয়ে যাচ্ছে। এটা আপনার স্পিড অপটিমাইজেশনে বেশ ভালোভাবে হেল্প করবে। কেউ একজন হাত তুলেছিল। অবশ্যই 3 সেকেন্ডের আগে লোড হইতে হবে। যে কোনো ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 3 সেকেন্ডের আগে ওয়েবসাইটটা লোড হওয়া উচিত। আপনি জিটি ম্যাট্রিক্স দিয়ে আপনার ওয়েবসাইটের পেজ স্পিড দেখতে পারবেন। একই সাথে গুগলের নিজেরই একটা টুল আছে আপনার ওয়েবসাইটটা কত ফাস্টার বা কত স্লো এটা দেখার জন্য, গুগল পেজ স্পিড ইনসাইট। আপনি এটা গুগল করলেই দেখবেন একটা ইউআরএল পাবেন, ওখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ও বলে দিবে আপনার টোটাল স্কোর কত আউট অফ 100। আউট অফ 100-এ যদি আপনি 60-70-এর উপরে থাকেন তাহলে সেটা মোটামুটি ভালো। গুগল পেজ স্পিড ইনসাইট, গুগলের নিজের একটা টুল আছে আপনার স্পিড দেখার জন্য, আপনার ওয়েবসাইটটা কত ভালো না খারাপ এটা আপনি নিজেই যাচাই করে নিতে পারবেন। গুগল পেজ স্পিড ইনসাইট টুলের নাম, আপনি গুগল সার্চ করলে এই টুলের ইউআরএলটা পেয়ে যাবেন, ওখানে আপনার লিঙ্কটা দিবেন, দিলেও বলে দিবে আপনার স্কোরটা কত। ওকে, এগুলো হচ্ছে মেজর অন পেজ ফ্যাক্টর বা অন সাইট ফ্যাক্টরস। এরপরে আমরা বাকিগুলো একটু দেখি আর কি কি ফ্যাক্টরস আছে। বাকি থাকে হচ্ছে অফ পেজ ফ্যাক্টর। অফ পেজ ফ্যাক্টর হচ্ছে এটা কিভাবে কাজ করে আমি একটু আগে বুঝাই। গুগল দুইটা ভাবে কাজ করছে। প্রথমে দেখছে আপনার ওয়েবসাইটটা স্মার্ট একটা ওয়েবসাইট কিনা। এখন আমরা একটু আগে যেই মেট্রিক্সগুলা বা একটু আগে যেই টেকনিক্যাল ডিটেলগুলো বললাম, এই প্রত্যেকটা জিনিস যদি আপনার ওয়েবসাইটে আপনি মেনটেন করেন তাহলে আপনার ওয়েবসাইটটা মোটামুটি একটা স্মার্ট ওয়েবসাইট। ওকে, এখন স্মার্ট হইলেই আসলে ভালো জায়গায় গুগল আপনাকে র্যাঙ্কিং করবে না। আপনার আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার রেপুটেশন বা রেফারেন্স। রেফারেন্স আমাদের ব্যক্তিগত জীবনে রেফারেন্স যেমন প্রতিনিয়ত দরকার, গুগলে র্যাঙ্কিং করার জন্য আমাদের প্রচুর পরিমাণে রেফারেন্স দরকার। যার যত বেশি রেফারেন্স, যার যত বড় রেফারেন্স, সে আসলে গুগলে ভালো কাজ করবে। এখন এই রেফারেন্স জিনিসটা কি? রেফারেন্স আসলে ওয়েবসাইটের জন্য কিভাবে রেফারেন্স পাওয়া যায়? ওয়েবসাইটের জন্য রেফারেন্স হচ্ছে অন্য যে কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যখন লিঙ্ক থাকে, আপনার ওয়েবসাইটকে লিঙ্ক করা থাকে, সেটাকে আমরা বলছি রেফারেন্স। আপনারা তো টেকনিক্যালি শব্দটা শুনে থাকবেন, ব্যাকলিঙ্ক। পরিচিত না শব্দটার সাথে? যেটাই ব্যাকলিঙ্ক সেটাই রেফারেন্স, সেটাই হচ্ছে রেপুটেশন। তার মানে আপনার ওয়েবসাইটে যত ব্যাকলিঙ্ক থাকবে আপনার ওয়েবসাইটটা তত ভালো র্যাঙ্কিং করবে। এবার যত বললাম, যত মানে এরকম না আপনি আবার 1 লাখ ব্যাকলিঙ্ক তৈরি করে রাখলেন আউল ফল ওয়েবসাইট, এটা আবার করা যাবে না। কারণ এই রেফারেন্স যখন আপনি তৈরি করবেন, রেফারেন্সের কোয়ালিটি একটা ম্যাটার করে। ধরেন আমরা ব্যক্তিগত জীবনে একটা চাকরির জন্য হয়তো রেফারেন্স নিয়ে গেলাম, 1 লাখ মানুষের রেফারেন্স নিয়ে গেছি, সেই 1 লাখ সবাই হচ্ছে চোর সব ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে কি হবে? ওই রেফারেন্স কোনো কাজে লাগবে না। কিন্তু একটা স্ট্রং রেফারেন্স যদি আমি নিয়ে যাই, প্রধানমন্ত্রী সাইন করা আছে সরকারি একটা চাকরির জন্য, আমি নিয়ে গেলাম রেফারেন্স, তাহলে কি হবে? এটা কি রিফিউজ করার কোনো উপায় আছে? নাই। তো এই জন্য রেফারেন্সের জন্য কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের ব্যাকলিঙ্ক পাইতে হবে এবং ব্যাকলিঙ্কের জন্য কোয়ালিটি ব্যাকলিঙ্ক খুব জরুরি। এখন এটাকে আমরা একটু ভেঙে ফেলেছি। অফ পেজ ফ্যাক্টরগুলো আসলে যদি একটু, এই অফ পেজ ফ্যাক্টরগুলোর মধ্যে এই ব্যাকলিঙ্কগুলো কিভাবে কাজ করে। এখন আপনি একটা ব্যাকলিঙ্ক থেকে, একটা ওয়েবসাইট থেকে 1000 ব্যাকলিঙ্ক পাইলেন, আর 10টা ওয়েবসাইট থেকে 10টা ব্যাকলিঙ্ক পাইলেন। ওকে, এখন এই যে একটা ওয়েবসাইট থেকে 1 লাখ ব্যাকলিঙ্ক আর 10টা ওয়েবসাইট থেকে 10টা ব্যাকলিঙ্ক, এই জিনিসটাকে আবার ভেঙে বলি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইট.com এবং আপনার বন্ধুর আর একটা ওয়েবসাইট আছে বন্ধুর ওয়েবসাইট.com। এখন বন্ধুর ওয়েবসাইট.com এ ধরেন যে 1000 পেজ আছে, প্রত্যেকটা পেজ থেকেই বন্ধুর ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ থেকেই আপনার ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে। তাহলে একটা ওয়েবসাইট থেকে আপনি টোটাল কতগুলো ব্যাকলিঙ্ক পাইলেন? 1000, যেহেতু বন্ধুর ওয়েবসাইটে 1000 পেজ আছে। এখন আপনি 1000 ব্যাকলিঙ্ক পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি কয়টা ওয়েবসাইট থেকে পাচ্ছেন? একটা। বিষয়টা এরকম, আপনি ধরেন এই শোভন ভাই থেকে আমি রেফারেন্স পাইলাম, শোভন ভাই আমার বারবার বলতে আছে আলামিন ভাই ভালো, আলামিন ভাই ভালো, আলামিন ভাই ভালো, 1000 বার বললো। আর এখানে 10 জন আছে, সবাই একবার করে বললো যে আমি ভালো। তাহলে কার কথা বিশ্বাস করবেন? শোভন ভাই যে আমার 1000 বললে এটা বিশ্বাস করবেন, না 10 জন যে 10 বার বললে এটা বিশ্বাস করবেন? 10 জন 10 বার বলে এটা বিশ্বাস করবে না। যখন একজনই বারবার বলবে তখন আপনার কি মনে হবে? আইদার শোভন ভাই ভুলভাল বলতেছে অথবা শোভন ভাইয়ের কোনো স্বার্থ আছে, তাই না? টাকা পয়সা দিচ্ছি আমি শোভন ভাইকে, তাইলে কি হবে? ওইটা ভালো কাজ করার কথা না। রিয়েল লাইফে যেরকম হয় গুগলের অ্যালগোরিদম ঠিক সেভাবেই কাজ করে। তার মানে আমাদের
নাম্বার অফ লিঙ্কিং ডোমেইন আমরা যেটা বলি, নাম্বার অফ লিঙ্কিং ডোমেইন মানে কতগুলো ডোমেইন থেকে আপনি ব্যাকলিঙ্ক পাচ্ছেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে নাম্বার অফ লিঙ্কিং পেজেস, নাম্বার অফ লিঙ্কিং পেজেস কতগুলো পেজ থেকে আপনি ব্যাকলিঙ্ক পাচ্ছেন। এবার ধরি আরো একটা এক্সাম্পল আমি দেই। এখন আমার কম্পিটিটরের ওয়েবসাইটে 10টা ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক পাইছে, আমার ওয়েবসাইটেও আমি 10টা ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক পেয়েছি, তাহলে দুইজনই তো কাছাকাছি র্যাঙ্ক করার কথা, তাই না? সমান র্যাঙ্ক করার কথা, তাই না? এখন আমার কম্পিটিটর ওই 10টা ওয়েবসাইট থেকে 15টা ব্যাকলিঙ্ক পেয়েছে, মানে 5টা ওয়েবসাইট থেকে পেয়েছে 2টো করে, আর 5টা ওয়েবসাইট থেকে পেয়েছে 1টা করে, তাহলে ও টোটাল 15টা ব্যাকলিঙ্ক পেয়েছে। আর আমি 10টা ওয়েবসাইট থেকে পেয়েছি 10টা ব্যাকলিঙ্ক, প্রত্যেকটা থেকে একবার করে। কোনটা ভালো র্যাঙ্কিং করবে? 15টা এখানে ভালো র্যাঙ্কিং করবে। নাম্বার অফ লিঙ্কিং পেজেসটা অনেকটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে লিঙ্ক রিলেভেন্সি, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ধরেন আমি যেই জায়গা থেকে যেই ক্ষেত্রে কাজ করছি, আমি ধরেন একজন এসইও নিয়ে কাজ করি, আমার সম্পর্কে আমার স্কিল সম্পর্কে সবচেয়ে ভালো কে জানে? আরেকজন এসইও এক্সপার্ট। কারণ আমি ভুল বলছি না ঠিক বলছি, সাধারণ মানুষ সাধারণ অডিয়েন্স কিন্তু সহজেই সেটা জাজ করতে পারবে না। সহজে জাজ করতে পারবে কে? আরেকজন এসইও এক্সপার্ট। গুগলও ঠিক এভাবে চিন্তা করে, আপনি যখন কোনো একটা জিনিস নিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছেন কোনো একটা টপিকে, আপনার ক্ষেত্রে সেই রেফারেন্সটা সবচেয়ে ভালো কাজ করবে ওই টপিক রিলেটেড কোনো ওয়েবসাইট যখন আপনাকে রেফারেন্স দিবে। তার মানে আমাদের ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে আমি ব্যাকলিঙ্ক পাবো কোত্থেকে? শপিং রিলেটেড ওয়েবসাইট থেকে, নিউজ সাইট থেকে পাইতে পারি, তাই না? আমরা পিআর করি অনেকে, তাই না? পিআর এর ক্ষেত্রে লিঙ্ক থাকে, ওইটাও কিন্তু ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। এই সমস্ত ব্যাকলিঙ্ক যতটা কাজ করবে, এবং আপনি ধরেন যে অন্যান্য ওয়েবসাইটের ডিরেক্টরি সাইট থেকে নিয়ে আসলেন, তারপরে ওই দূরের একটা ব্লগ সাইট থেকে নিয়ে আসলেন, এই রেফারেন্স কিন্তু কম কাজ করবে, যতটা না কাজ করবে শপিং রিলেটেড ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক পাইলে। এই জন্য রিলেভেন্সি খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন। ওই যে একটু আগে বলছিলাম, যে ওয়েবসাইটটাকে আপনাকে ব্যাকলিঙ্ক দিবে ওই ব্যাকলিঙ্কের অথরিটি কেমন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সে যত বেশি পাওয়ারফুল আপনার র্যাঙ্কিংটা তত ভালো হবে। এটা তো খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আপনাদের জন্য মানে হবে। আমরা আরো সহজের ইগুলাতে চলে যাই, প্র্যাকটিক্যাল চলে যাই। যে আমাদের তাহলে দুইটা জিনিস বুঝলাম, আমাদের ওয়েবসাইটটাকে স্মার্ট করতে হবে, তারপরে ব্যাকলিঙ্ক লাগবে। এখন ওয়েবসাইটটাকে স্মার্ট করার জন্য প্রথম যে কাজটা ছিল কি বলেন তো? যে টাইটেলে এমন একটা শব্দ বা এমন লাইনটা ব্যবহার করতে হবে যেটা আসলে ইউজার সার্চ করে। এখন ইউজার সার্চ করে বাই টি শার্ট ইন বাংলাদেশ, হ্যাঁ, আমি টার্গেট করলাম বেস্ট কাপড় টি শার্ট অ্যাভেলেবল, তাহলে কি হবে? বেস্ট কাপড় টি শার্ট অ্যাভেলেবল এটা লিখে কেউ সার্চ করে না। এখন আপনি বেস্ট কাপড় টি শার্ট অ্যাভেলেবল এটা লিখে আপনি টার্গেট করলেন এবং এটা আপনি নাম্বার 1-এ র্যাঙ্ক করবেন, কিন্তু নাম্বার 1-এ র্যাঙ্ক করার পর এটা ভিজিট করবে কে? আপনি নিজেই। একটু পরে সার্চ করবেন আমি তো নাম্বার 1, ওয়াও, এরপর আপনি ক্লিক করে যাবেন, কিন্তু আপনি তার টি শার্ট কিনবেন না, আপনি তার কাস্টমার না। কাস্টমার যেটা সার্চ করে সেটাকে আমাদেরকে লিখতে হবে। কাস্টমার কি সার্চ করে এটা জানার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কাস্টমার কি সার্চ করে এটা জানার জন্য কিন্তু দারুণ দারুণ সব টুল আছে। এই টুলগুলা গুগলের অফিসিয়াল টুল আছে, থার্ড পার্টি টুল আছে। এই টুল দিয়ে আপনি জানতে পারবেন আসলে কি লিখে কাস্টমার কোন প্রোডাক্টটা খুঁজছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার যে টুলটা সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস টুল। গুগল অ্যাডওয়ার্ডসের কিওয়ার্ড প্ল্যানার একটা টুল আছে, ওখানে নিয়ে আপনি আপনার প্রোডাক্টের নাম লিখবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তাহলে আপনি লিখলেন টি শার্ট আর কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, আর বাংলাদেশে বসে বসে কে টি শার্ট খুঁজে কি কিওয়ার্ডে এটা সে দেখাই দিবে, এবং কতজন খুঁজে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। আগে একদম স্পেসিফিক নাম্বার দিত, এখন স্পেসিফিক নাম্বারের পাশে পাশে আপনি যেটা পাবেন যে একটা ফিগার পাবেন, এত থেকে এতজন মানুষ, 1000 থেকে 2000 মানুষ প্রতি মাসে এই কিওয়ার্ড লিখে সার্চ করে। তাহলে আপনি কিন্তু বুঝে ফেলবেন আপনার অডিয়েন্স কেমন হতে পারে। মানে আপনি যদি নাম্বার 1 হইতে পারেন, 1000 মানুষ যদি সার্চ করে, আপনি যদি নাম্বার 1 হন তাহলে আপনি হয়তো 30% ট্রাফিক পাবেন। তাহলে 300 ট্রাফিক পাচ্ছেন এক মাসে। 300 ট্রাফিক যদি পান তাহলে আপনি কতগুলো সেল করবেন এটা কিন্তু ইজিলি আপনি হিসাব করে ফেলতে পারেন। এবং এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড টুলস, এটা হচ্ছে ফ্রি। অনেকগুলো পেইড টুল আছে, থার্ড পার্টি টুল, আপনি কিন্তু সেই সমস্ত টুলগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে পপুলার টুল হচ্ছে ahrefs.com। এটার বাংলাদেশের জন্য এদের আলাদা ডাটাবেজ আছে যে বাংলাদেশে কি কি মানুষ কি লিখে সার্চ করে। ahrefs.com। আচ্ছা, আরো একটা ভালো টুল আছে, আপনারা প্রত্যেকে যাদের ওয়েবসাইট আছে নিশ্চয়ই আপনারা ওয়েব মাস্টার ভেরিফিকেশন করেছেন, গুগল ওয়েব মাস্টার। গুগল ওয়েব মাস্টারে যদি আপনি লগ ইন করেন দেখবেন সার্চ অ্যানালিটিক্স একটা অপশন আছে।
গুগল ওয়েবমাস্টার ভেরিফিকেশনে করা যদি থাকে, আপনি গুগল ওয়েবমাস্টার্সে ঢুকলে দেখবেন সার্চ অ্যানালিটিক্স একটা অপশন আছে, ওখানে গেলেই আপনি দেখতে পারবেন কি কি কিওয়ার্ডের জন্য গুগল আপনাকে চতুর্থ পাতায় পঞ্চম পাতায় দেখায় এবং কতজন মানুষ ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। তাহলে আপনি যদি অলরেডি চতুর্থ পাতায় থাকেন এবং ওই কিওয়ার্ড লিখে যদি মানুষ সার্চ করে এনাফ মানুষ, তাহলে আপনার কি করা উচিত? আপনার ওয়েবসাইটটা ওই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করা উচিত। তাহলে আপনি চতুর্থ পাতায় আছেন উইদাউট অপটিমাইজেশন, আপনি যদি অপটিমাইজেশন করেন, আপনার ওয়েবসাইটটাকে স্মার্ট করেন, তাহলে কি হবে? আপনি নিশ্চয়ই আরো ভালো র্যাঙ্কিং করবেন আগের চেয়ে। এই যে একটু আগে দেখালাম আমরা টাইটেলে বসাবো, কন্টেন্টে বসাবো, এটাই হচ্ছে অপটিমাইজেশন। একটা পিক্সেল আছে, এভারেজ একটা পিক্সেল, আপনি দেখবেন আপনার কম্পিউটারদের এভারেজটা করবেন। আমরা সবসময় যেটা সাজেস্ট করি, আমি কি করব আমরা বুঝি না, সেজন্য বলি আপনার টপ যারা 10 জন আছে ওই 10 জনের এভারেজ করে যে নাম্বারটা আসে আপনি ওইটাকে ফলো করেন। ধরেন ওই 10 জনের এভারেজ আছে যে তারা 120 ক্যারেক্টার ইউজ করেছে, কথার কথা, বা 60 ক্যারেক্টার ইউজ করেছে এভারেজ, তাহলে আপনার কত করা উচিত? তারা 60 ক্যারেক্টার ইউজ করে তো প্রথম পাতায় আছে সবাই, তাহলে আপনার কত করা উচিত? 60 এর আশেপাশে থাকা উচিত। সো এভাবে আপনারা ডিসিশন নেবেন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে এটা করব, প্রথমে কিওয়ার্ড রিসার্চটা হয়ে গেলে আমরা প্রোডাক্ট পেজটাকে অপটিমাইজ করব। প্রোডাক্ট পেজটাকে অপটিমাইজ করব কিভাবে? ওই যে একটু আগে যেটা বলেছিলাম অন পেজ অপটিমাইজেশন, আমরা ঠিক অবশ্যই এই 4টা জিনিস করলেই আমাদের প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন হয়ে যাবে। অনেকগুলো এর আগে বলেছিলাম, এবার একটু সিম্পলিফাই করে দিয়েছি। আপনার টাইটেলে কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব, এরপরে ব্রড একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, তারপরে অন পেজ যে রুলসগুলো একটু আগে আলোচনা করলাম সেই রুলসগুলো ফলো করবো এবং স্পিডের জন্য অপটিমাইজ করব। আমরা প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে 5-6টা প্রোডাক্ট ইমেজ ইউজ করি। প্রত্যেকটা ইমেজ, খালি মেইন ইমেজটা অপটিমাইজ করলে হবে না, প্রত্যেকটা ইমেজই কিন্তু আমাদেরকে অপটিমাইজ করতে হবে। এবং এরপরে যেটা করা লাগবে, আমাদের ওয়েবসাইটের সবচেয়ে পপুলার পেজ কোনগুলো বলেন তো? আচ্ছা, এবার আমরা একটু, পপুলার পেজ হচ্ছে হোম পেজ, আর সেকেন্ডারি পপুলার পেজেস কোনগুলা? ক্যাটাগরি পেজেস। আচ্ছা, এবার আমরা একটু হিসাব করি, যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি, স্পেসিফিক প্রোডাক্ট, ধরেন এটা হচ্ছে একটা প্রজেক্টর রিমোট, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি প্রজেক্টর রিমোট কিনতে চায় তাহলে বাংলাদেশে কি লিখে সার্চ করতে পারে? আচ্ছা, প্রজেক্টর রিমোট ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করবে বেশিরভাগ মানুষ, এবং আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি সেটাতে তাই ডাটা আসবে। কিন্তু আমরা যখন প্রোডাক্ট ইমেজ টার্গেট, একটা প্রোডাক্ট পাবলিশ করি, ওই প্রোডাক্টটা কি, প্রোডাক্ট একটা পেজ যখন টার্গেট করি তখন আমরা কি স্পেসিফিক একটা প্রোডাক্ট বিক্রি করি, এটা হচ্ছে নিউম্যান প্রজেক্টর রিমোট, তাহলে আপনি কি ওই এটার জন্য কি টার্গেট করবেন? নিউম্যান প্রজেক্টর রিমোট। কিন্তু নিউম্যান প্রজেক্টর রিমোট লিখে কি মানুষ বাংলাদেশে সার্চ করবে? করবে না, শুধুমাত্র প্রজেক্টর রিমোট লিখে সার্চ করবে। এখন এই নিউম্যান প্রজেক্টর রিমোট এইটা আমরা কি করি, প্রথমে একটা পোস্ট পাবলিশ করি এবং এটা কিসের আন্ডারে থাকে? একটা ক্যাটাগরির আন্ডারে থাকে। ওই ক্যাটাগরির নামটা কি? প্রজেক্টর রিমোট। এখন ই কমার্স সাইটের ক্ষেত্রে বাংলাদেশে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রোডাক্ট পেজটা আপনি যতটা না অপটিমাইজ করবেন তার চেয়ে বেশি অপটিমাইজ করবেন হচ্ছে আপনার ক্যাটাগরি পেজটাকে। কারণ ক্যাটাগরি পেজের যে কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলাই কিন্তু সবচেয়ে বেশি সার্চ হয়। আমাদের দেশে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের নাম কিন্তু খুব একটা সার্চ হয় না। আমাদের কোথায় কাজ করা উচিত বেশি? যেখানে অলরেডি আমাদের অডিয়েন্স আছে, যেই জিনিস নিয়ে মানুষ অনেক বেশি সার্চ করছে। এই জন্য ক্যাটাগরি পেজটাকে আমরা সবচেয়ে বেশি অপটিমাইজ করবো, ওইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এরপরে ইমেজগুলো অপটিমাইজ করব। এই যে আমরা যে টুলটার কথা বলেছিলাম, এভাবে আপনাকে দেখাবে। আপনি যদি 70-এর উপরে হয় তাহলে আপনার জন্য ভালো। বলেন ভাই। ওকে, আপনার ওয়েবসাইটে কত পিক্সেল দেখাচ্ছে? হ্যাঁ, ধরুন আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে 200x300, ঠিক আছে? আপনি ব্রাউজার দিয়ে মেপে নিতে পারবেন কত পিক্সেল, 200x300, কিন্তু আপনি আপলোড করলেন 2000x3000, তাহলে কত গুণ বড় আপলোড করলেন? 10 গুণ। জুম তো অটো হয়, টেকনিক্যাল অটো। আপনি বড়টা রাখলেও যে বড় ভার্সনটাই জুম করে ক্লিয়ার দেখাচ্ছে এরকম না। আপনি আপনার বড় যে সাইজটা দেখাচ্ছে ওই সাইজে আপলোড করবেন এবং অপটিমাইজ করবেন টাইনি পিএনজি দিয়ে, ঠিক আছে? এখন কত কিলোবাইট এটা ডিপেন্ড করে আপনার সাইজের উপরে। আপনার ওয়েবসাইটে কত সাইজে শো করে এটা তো আমি বলতে পারবো না। আপনার ওয়েবসাইটে যেই সাইজটা শো করে সেটা অনুযায়ী আপনি দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা, এটা খুব গুরুত্বপূর্ণ, গুগলে যে 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, গুগল কিন্তু অফিসিয়ালি কখনো প্রত্যেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর রিভিল করে না।
খুবই কম সংখ্যক র্যাঙ্কিং ফ্যাক্টরি গুগল অফিসিয়ালি বলে যে এই জিনিসটা তুমি করো তাহলে আমি র্যাঙ্কিং করে দিব, এরকম কিন্তু গুগল খুব বলে না। আমরা যে জিনিসগুলো জানি প্রত্যেকটা হচ্ছে থার্ড পার্টি যে কোম্পানি আছে যারা রিসার্চ করে, যারা নিজেরা এসইও নিয়ে কাজ করে, তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসগুলো আসলে রিভিল হয়। খুবই হাতে গোনা কয়েকটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আপনি যদি সিকিউরড প্রোটোকল ইউজ করেন, তার মানে আপনার ওয়েবসাইটটা যদি HTTP দিয়ে লোড না হয়ে HTTPS দিয়ে লোড হয়, তাহলে আচ্ছা আপনার ওয়েবসাইটটা হচ্ছে নর্মাল ওয়েবসাইট হচ্ছে সিকিউরড প্রোটোকল দিয়ে লোড হচ্ছে। আপনার ওয়েবসাইটে যদি আপনি HTTPS লোড করতে HTTPS দিয়ে আপনি সার্ভ করেন আপনার ওয়েবসাইটটা, তাহলে কিন্তু গুগল একটা নন HTTPS ভার্সন হচ্ছে HTTPS ভার্সন ওয়েবসাইটগুলো ভালো র্যাঙ্কিং পায়। অনেকে মনে করেন যে এই যে SSL সার্টিফিকেট কেনা বা HTTPS এটা সেট আপ করা মানে অনেক এক্সপেন্সিভ, 1 থেকে 1,500 টাকায় করা যায় এবং ফ্রি অনেক সলিউশন আছে। আপনি যদি ক্লাউডফ্লেয়ার যদি ইউজ করেন, ক্লাউডফ্লেয়ার থেকে কিন্তু HTTPS ফ্রিতে অ্যানাবল করা যায়। আপনি কিন্তু ক্লাউডফ্লেয়ার মাধ্যমে এটা ফ্রি করতে পারবেন। তারপরও আপনারা ডিপেন্ডস অন ইউর বাজেট, আপনার যদি বাজেট থাকে অনেকগুলো প্রিমিয়াম সলিউশন আছে, সেই সমস্ত প্রিমিয়াম সলিউশনগুলো ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে এই যে সার্চ টাইটেল, আমি কয়েকটা এক্সাম্পল দিতে চেয়েছি। আপনি উমেন জুয়েলারি ইন বাংলাদেশ, অনলাইন উমেন জুয়েলারি ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করেছিলাম এবং এটা হচ্ছে 1, 2, 3 এবং একটা দেখেন কমন একটা প্যাটার্ন আছে, 1, 2, 3 যারা প্রত্যেকেই দেখেন টাইটেলে কিন্তু এক্স্যাক্টলি ওইটাই করেছে। এবং আপনি এই একই কিওয়ার্ড সার্চ করবেন, সার্চ করে সেকেন্ড পেজ থার্ড পেজে আছে যারা, তাদের টাইটেলটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এরা কেন র্যাঙ্ক করলো আর ওরা কেন র্যাঙ্ক করলো না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এসইওর ক্ষেত্রে এটা খুব একটা গুরুত্ব দেই না, সেটা হচ্ছে স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা কিরকম, আপনারা অনেক সময় গুগলে সার্চ করলে দেখবেন গুগলের মধ্যেই আমাজনের ক্ষেত্রে এটা দেখা যায়, ওই প্রোডাক্টের একটা প্রোডাক্টের নাম সার্চ করার সাথে সাথে ওই প্রোডাক্টের দাম কত এটা গুগলেই শো করে, খেয়াল করেছেন কখনো? এবং স্টার রেটিং থাকে, গুগলে একটা ইয়েলো স্টার রেটিং দেখা যায়, 5 স্টার 4 স্টার, এরপরে দেখা যায় ব্র্যান্ডের নাম দেখা যায় স্নিপেটে, তাই না? এটা কেন আসে বলেন তো? এই যদি স্কিমা মার্কআপ আপনি সেট আপ করেন, স্কিমা মার্কআপ অনেক প্লাগইন আছে, আপনার ওয়েবসাইটটা যদি কোনো কমন CMS দিয়ে বানানো হয় লাইক ওয়ার্ডপ্রেস অথবা WooCommerce অথবা ওপেনকার্ট, এই সমস্ত CMS এর জন্য কিন্তু অনেক স্কিমা প্লাগইন আছে। আপনি যে কোনো একটা স্কিমা প্লাগইন আপনার ওয়েবসাইটে ইনস্টল করে আপনি স্কিমাটা একটু সেট আপ করলেই অটোমেটিক্যালি আপনার গুগলে আপনার ওয়েবসাইটটা যখন দেখাবে তখন এই যে স্টার মার্ক, তারপরে রেটিং, নাম্বার, প্রোডাক্টের প্রাইস, এইগুলো অটোমেটিক্যালি গুগলেই শো করবে। এবং এটা যদি আপনার গুগলেই শো করে তাহলে আপনার ক্লিক রেটটা অনেক বেড়ে যাবে। আপনি এভাবে চিন্তা করেন যে ওয়েবসাইটের নিচে গুগল স্টার মার্ক দিয়ে রাখতেছে আর একটা ওয়েবসাইটের নিচে গুগল স্টার মার্ক দেয় নাই, তাহলে কোনটা আপনি ক্লিক করবেন? যেটা স্টার মার্ক দেয়া আছে, তার মানে আপনার ক্লিক রেট অনেক বেড়ে যাবে। আপনি নাম্বার 1 আপনার কম্পিটিটর, কিন্তু আপনি নাম্বার 2, কিন্তু আপনি নাম্বার 2 হয়েও কিন্তু অনেক বেশি ক্লিক পাবেন শুধুমাত্র এই স্কিমা মার্কআপের জন্য। এবং যখন আপনি নাম্বার 2 হয়েও প্রচুর পরিমাণে ক্লিক পাবেন, তখন গুগল এভাবে চিন্তা করবে যেহেতু 2 হয়েও অনেক বেশি ক্লিক পাচ্ছে, তার মানে ভিজিটর আসলে এই ওয়েবসাইটটাকে খুঁজছে, তখন অটোমেটিক্যালি আপনি আবার নাম্বার প্রথম দিকে চলে যাবেন। এই জন্য স্কিমা মার্কআপটা খুব জরুরি। স্কিমা মার্কআপ অনেক প্লাগইনগুলো আছে, প্লাগইনগুলো ইনস্টল করলে হয়ে যায়, টেকনিক্যালি খুব কঠিন কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ভুল করি, আপনি দেখবেন যে সমস্ত ওয়েবসাইট 3 নম্বর পাতা 4 নম্বর পাতা থাকে বাংলাদেশি ই-কমার্স সাইট, এদের থাউজেন্ডস অফ ইন্ডেক্স পেজেস, একই টাইপের প্রোডাক্ট 1000 আছে, একই টাইপের প্রোডাক্ট ধরেন 1000 আছে, এই 1000 প্রোডাক্টেরই প্রত্যেকটা পেজ ইন্ডেক্স করা। এটাতে যে মূল প্রবলেমটা হয়, গুগলে কিওয়ার্ড সার্চ করে মানুষ একটাই, এখন গুগল চিন্তা করে আরে কিওয়ার্ড তো একটা, কিন্তু এই ব্যাটার পেজ আছে 1000, আমি কোনটা রেখে আসলে কোনটা র্যাঙ্কিং করব? একটা প্রবলেম ক্রিয়েট করে। টেকনিক্যালি আমরা যেটাকে বলি কিওয়ার্ড রিডান্ডেন্সি। একই টাইপের কিওয়ার্ড যদি আপনি মাল্টিপল পেজে টার্গেট করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা কিওয়ার্ড রিডান্ডেন্সি ইস্যুতে কখনোই ভালো র্যাঙ্কিং পাবে না। এই জন্য আমরা যখন লো কোয়ালিটি প্রোডাক্ট, যেটা আমরা র্যাঙ্কিং করতে চাই না বা যেটা মানুষ সার্চ করবে না কোনোদিনও, সেই সমস্ত প্রোডাক্টকে, লো কোয়ালিটি পেজেসকে আমরা কখনোই ইন্ডেক্স করাবো না। ইন্ডেক্স করানো মানে হচ্ছে গুগলে যাতে সেটা শো না করে, গুগলের ওয়েবসাইটের হদিসই পাবে না। টেকনিক্যালি এটাকে বলে নো ইন্ডেক্স। আপনি CMS যদি ইউজ করেন, পাবলিশ করার সময় দেখবেন ওখানে একটা অপশন থাকে, নো ইন্ডেক্স রাখবেন নাকি কি করবেন, আপনি এটাকে নো ইন্ডেক্স করে দিবেন। কোনোভাবে ইন্ডেক্স করাবেন না লো কোয়ালিটি পেজেসগুলোকে, আপনি শুধুমাত্র সেই পেজেসগুলোকে ইন্ডেক্স রাখবেন যেই পেজগুলোকে আপনি র্যাঙ্কিং করতে চান। লো কোয়ালিটি পেজেস আমাদের ওয়েবসাইটে একেবারে রাখা যাবে না। এরপরে আরেকটা জিনিস, আমরা সব সময় চিন্তা করব আমাদের ওয়েবসাইটটা কিভাবে নেভিগেশনাল ফ্রেন্ডলি করা যায়, নেভিগেশনালি খুবই সুন্দর যেন হয়।
এটা কিভাবে আমরা এনশিওর করতে পারি? আমরা এনশিওর করতে পারি আমাদের ভিজিটররা কোথায় কিভাবে আছে প্রত্যেকটা জিনিস তাকে তথ্য দিয়ে দিতে হবে। এটা ব্রেড ক্র্যাম্ব সেট আপ করলে আপনার হয়ে যাবে। যারা আপনাদের ওয়েবসাইটগুলো করে বা আপনাদের ওয়েবসাইটগুলো মেনটেন করে তাদেরকে বললেই তারা খুব সহজে করে দিতে পারবে যে আমার ওয়েবসাইটে ব্রেড ক্র্যাম্ব দিতে হবে। ব্রেড ক্র্যাম্বের একটা উদাহরণ আমি দিয়েছি। এই যে হোম থেকে আপনি কোন ক্যাটাগরিতে এসেছেন, টি শার্ট ক্যাটাগরিতে এসেছেন, backroom.com এর এটা একটা স্ক্রিনশট। তারপরে এইভাবে আপনি দেখাতে পারবেন। টি শার্টের পরে সে কাপড় টি শার্ট, উইমেন টি শার্ট যদি থাকে তাহলে দেখাতো আপনি হোম থেকে প্রথমে টি শার্টে এসেছেন, টি শার্ট থেকে কাপড় টি শার্ট এসেছেন। এই যে ব্রেড ক্র্যাম্বটা দেখানো, এটা হচ্ছে নেভিগেশনটা ইউজারের জন্য অনেক ইজি করে দেয় এবং গুগল সবসময় এইটাকেই রেকমেন্ড করে আপনি নেভিগেশনাল ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট তৈরি করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করবেন, আমরা বলছি যে কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ, তাই না? কন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ না? কন্টেন্টের লেংথটা গুরুত্বপূর্ণ, আপনি কত বড় কন্টেন্ট দিয়েছেন। এখন আমরা চাইলেও প্রোডাক্টের অনেক সময় দীর্ঘ কন্টেন্ট দিতে পারি না, পারি? হয়তো একটা লিমিট আছে, 200 ওয়ার্ড, 300 ওয়ার্ড, 400 ওয়ার্ড হয়তো আমরা দিলাম, কিন্তু তাহলে এই দেওয়ার পরে আমরা কন্টেন্টটা কিভাবে এনহ্যান্স করতে পারি, কন্টেন্টের লেংথ কিভাবে এনহ্যান্স করতে পারি? একটা ভালো সুযোগ কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে কাস্টমারদের রিভিউ। কাস্টমাররা 50 ওয়ার্ডের একটা রিভিউ লিখলো, এখন 10 জন কাস্টমার যদি 50 ওয়ার্ড করে রিভিউ লেখে তাহলে কত হলো? 500 ওয়ার্ড অ্যাড হইলো। তো আপনাদের ইউজারদেরকে অনেক এনগেজ করতে হবে। ইউজারদের যদি এনগেজ করেন তাহলে অটোমেটিক্যালি আপনার কন্টেন্টের লেংথ বাড়ছে এবং গুগলে আপনি কিন্তু একটা ভালো র্যাঙ্ক পাবেন। এবং একই সাথে কাস্টমার রিভিউ থাকলে আরো একটা জিনিস, ওই যে বলছিলাম যে কনভার্সনের ক্ষেত্রে, মানুষ যখন প্রোডাক্ট কিনে, একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কেনার সময় একটা গুরুত্বপূর্ণ মানুষের মেট্রিক্স হচ্ছে রেকমেন্ডেশন বা সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ হচ্ছে এই প্রোডাক্টটা যে আসলে ভালো কি খারাপ এইটা মানুষ আসলে যাচাই করতে চায়। যাচাই করার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই রিভিউগুলো দেখা। আপনি আমাজন থেকে শুরু করে ইবে থেকে শুরু করে সব বড় বড় ই কমার্স সাইটগুলোতে দেখবেন রিভিউ অপশন এনাবল করা। কারণ কি? মানুষ এইটা দেখে প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিনে, রিভিউ দেখে। সো আপনার ইউজারদেরকে এনগেজ করবেন, ইউজারদেরকে বেশি বেশি আগ্রহী করে তুলবেন যে আপনাদের প্রোডাক্টটা রিভিউ লেখেন। এটাতে দুইটা লাভ হচ্ছে, আপনি গুগলেও ভালো র্যাঙ্কিং করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কনভার্সন, একই টাইপের ট্রাফিক থেকে প্রচুর পরিমাণে আপনি কনভার্সন পাবেন, কনভার্সন রেটটা অনেক বেড়ে যাবে। এরপরে আরেকটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে ক্লিন পারমালিঙ্ক রাখতে হবে। আপনার ওয়েবসাইট /ক্যাটাগরি /অমুক /009 003 অমুক তমুক টি শার্ট, এইটা করা যাবে না। আপনি টি শার্ট বিক্রি করেন আপনার website.com/t-shirt, এইরকম পারমালিঙ্ক রাখতে হবে। বিশাল কমপ্লেক্স কোনো পারমালিঙ্ক স্ট্রাকচার রাখা যাবে না। আপনি যদি গুগলের দিকে খেয়াল করেন দেখবেন, আমি একটা জিনিস সার্চ করেছিলাম, মেরিল গ্লিসারিন 120 গ্রাম। এখন দেখেন কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং করছে, যে সমস্ত ওয়েবসাইটের পারমালিঙ্ক স্ট্রাকচার ক্লিন আছে, ক্লিয়ার আছে, এই যে মেরিল গ্লিসারিনের জন্য সেই সমস্ত ওয়েবসাইটে র্যাঙ্কিং করেছে। আমাদের ওয়েবসাইটগুলোতে যখন আমরা তৈরি করব, আমাদের ওয়েবসাইট যখন আমরা ফোকাস করব, পারমালিঙ্ক স্ট্রাকচার অবশ্যই ক্লিন হইতে হবে। আরেকটা জিনিস আমাদের ভুল হয়, সেটা হচ্ছে আমাদের যখন প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যায় তখন এই এক্সপায়ার্ড প্রোডাক্ট দিয়ে আমরা কি করব? একটা প্রোডাক্ট আপনার ইসে ছিল, আপনার ওয়েবসাইটে প্রথমে আপলোড করা ছিল, স্টক আউট হয়ে গেছে, এখন কি করবেন? ওই প্রোডাক্ট এখন বাজারে নাই, এখন আপনি র্যাঙ্কিং করে টপে থাকলেন, ভিজিটর ওই জায়গায় আসলে আপনার কোনো লাভ আছে? কারণ আপনি প্রোডাক্টটা দিতে পারছেন না, এটাকে দিয়ে কি করবেন? আচ্ছা, সবচেয়ে ভালো হয় হচ্ছে এই প্রোডাক্টের ইউআরএলটা রিডাইরেক্ট করে রিলেটেড একটা প্রোডাক্টে দিয়ে দিবেন। রিলেটেড একটা প্রোডাক্টে দিয়ে দিলে যেটা হয়, এই প্রোডাক্টের যত অথরিটি আছে, এই প্রোডাক্টের যত রেফারেন্স আছে, সমস্ত রেফারেন্সগুলো নতুন পেজে ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য রিডিরেক্ট করে দিতে পারেন, অথবা প্যারেন্ট ক্যাটাগরিতে রিডিরেক্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি শেষ করব। শেষ করার আগে আরো একটা জিনিস একদম ক্লিয়ার করে দিব। লিঙ্ক বিল্ডিং এর এই জায়গাটিতে আপনারা লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন, তাই না? একটা প্রশ্ন আছে না সবাই? লিঙ্ক বিল্ডিং করার জন্য একটা ভালো উপায় হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট সম্পর্কিত রিভিউ লেখার জন্য উৎসাহিত করা, বা ইক্যাবের যে ইক্যাবের মেম্বার সবাই তো, তাই না? প্রত্যেকে ইক্যাবের মেম্বার না? আচ্ছা, খেয়াল করেছেন ইক্যাবের মেম্বার যে পেজটা আছে আপনাদের প্রত্যেকের ওখানে লোগো আছে? আচ্ছা, কার কার লোগোতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে আসে? আচ্ছা, আর কার কার লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটে আসে না? আপনার লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটে আসে না, তার মানে হচ্ছে আপনি ইক্যাব ওয়েবসাইট থেকে কোনো ব্যাকলিঙ্ক পান নাই। আর যারা ইক্যাব ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে আসে, তার মানে আপনি ইক্যাব ব্লগ থেকে কিন্তু আপনি একটা ব্যাকলিঙ্ক পেয়েছেন। ঠিক এরকম করে রিলেটেড ওয়েবসাইট থেকে আপনার কোনো কন্টেন্ট থাকলো, প্রচুর পরিমাণে
তারপরে আপনি আপনার প্রোডাক্টের রিভিউ, ধরেন টি শার্ট কেনার আগে কোন কোন জিনিস মাথায় রাখবেন, এরকম একটা ব্লগ লিখে যদি আপনি টেক টিউনসে দেন, আপনি সামহান ব্লগে দেন এবং নিচে বলে দেন যে আমি অমুক কোম্পানির প্রতিষ্ঠাতা, যেহেতু আমরা প্রচুর পরিমাণে টি শার্ট বিক্রি করি, তো এই জন্য আমার মনে হইলো এই টি শার্ট রিলেটেড একটা তথ্য আমরা দিলাম। তারপরে আমরা প্রচুর পরিমাণে কোম্পানির কি করি, প্রেস রিলিজ দেই পত্রিকায়, তাই না? অনলাইন পত্রিকাগুলোতে প্রেস রিলিজ দেয় না? প্রেস রিলিজ দেওয়ার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সমস্ত ওয়েবসাইটে প্রেস রিলিজ আসছে তাদেরকে বলতে হবে যে ভাই আমাদের ওয়েবসাইটটা এমনভাবে দিন যাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে আসা যায়, ক্লিকেবল লিঙ্ক আমরা যেটা বলি। ধরেন শুধু লিখে রাখলো আপনজন.com বা প্রিয়শপ.com, কিন্তু এটা ক্লিক করলে আসে না, তাইলে ওইটা কিন্তু ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে না। এমনভাবে এটা করতে হবে, হাইপার লিঙ্ক করে দিতে হবে যেন ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে আসে। যখন হাইপার লিঙ্ক হয়ে আপনার ওয়েবসাইটটা থাকবে তখনই সেটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। আপনি যখন করে পিআর করবেন, রিভিউ করবেন, ব্লগ লিখবেন, এই সমস্ত জায়গা থেকে খেয়াল করবেন আপনার ওয়েবসাইটে কত বেশি ব্যাকলিঙ্ক পাওয়া যায়। তার মানে দুইটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, আপনার ওয়েবসাইটটা স্মার্ট একটা ওয়েবসাইট হইতে হবে এবং আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক থাকতে হবে। তাইলে আপনি গুগলে বর্তমানে টপে যে সমস্ত ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে তাদেরকে বিট করে ওই জায়গাটিতে আপনি যেতে পারবেন। তো এই ছিল আমার আজকের মূলত সংক্ষিপ্ত সেশন। আমরা আজকে প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর নিব, যেহেতু আপনারা সবাই অনেক টেকনিক্যাল কথাবার্তা বলেছি, হয়তো আপনাদের কাছে ক্লিয়ার না, ওই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিব প্রস্তুত সেশনে। ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন কোনো ইউজার ইংলিশে সার্চ করবে তখন গুগল কি চিন্তা করবে, এই ভদ্রলোক এমন রেজাল্টই চায় যে সমস্ত ওয়েবসাইটে কেবলমাত্র ইংরেজি ভার্সনে আছে। যদি বাংলায় সার্চ করে তখন কেবলমাত্র বাংলা ওয়েবসাইট নিয়ে আসবে। ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। বাংলাদেশে এখনো পর্যন্ত ইংরেজি বেশি সার্চ করে, একেবারে বাংলা সার্চ একেবারেই নেই, অলমোস্ট নেই। হ্যালো, আচ্ছা, নতুন কি অ্যাড হয়েছে বলতে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আপনি সমস্ত কিছু ভুলে যে দুইটা জিনিস করবেন। এই যে বললাম আপনার ওয়েবসাইটটা স্মার্ট করবেন আর ব্যাকলিঙ্ক তৈরি করবেন, তার মানে 3-4টা জিনিস মাথায় রাখলে হবে, বাকি সবকিছু ভুলে যান। আচ্ছা, স্পিডের সাথে কত জিবি হোস্টিং নেবেন এটার কোনো সম্পর্ক নাই, ওকে? ডিপেন্ড করে সার্ভারের পারফরম্যান্স কেমন, মানে আপনার র্যাম কতটুকু, এবং ডিপেন্ড করে আপনার কতটুকু রিসোর্স আছে। এটা কাস্টম, মানে ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। আপনার হোস্টিং কোম্পানির সাথে কথা বললেই হবে যে আমার একটা ফাস্টার লোডিং ওয়েবসাইট চাই, তাহলে আমার কি করতে হবে, এটা হোস্টিং কোম্পানি ভালো মতো বলে দিতে পারবে। আচ্ছা, আমরা সবসময় একটা জিনিস ফেস করি যে একটা জেনারেল একটা ওয়েবসাইট এসইও করাতে গিয়ে যে কস্টিংটা, মানে ধরেন আমরা ফেসবুকের অ্যাডের ক্ষেত্রে কস্টিংটা বুঝি। এখন আমি ধরেন যে আমি স্টার্টআপ কোম্পানি, আমার ওয়েবসাইটটা আমি এসইও করাবো, এটার বাজেটটার ব্যাপারে আসলে কিভাবে কি এটা? আচ্ছা, এসইও করানোর জন্য আমি তো আপনাদেরকে যে জিনিসটা বললাম, আমি কিন্তু দুইটা পার্ট বলেছি। একটা হচ্ছে আপনার অনসাইট অপটিমাইজেশন, এটার খরচ কি বলেন, কি হবে? আপনি যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন তখন এটার জন্য আলাদা কোনো খরচ আছে? আপনার খালি আপনার যেই লোকটা ওই প্রোডাক্টটা আপলোড করবে তাকে মাথায় রাখতে হবে যে আমার কাস্টমারের তথ্য দেওয়ার পাশাপাশি এটাকে এসইও ফ্রেন্ডলি রাখা লাগবে, তাহলে এটাতে কোনো কস্ট নাই। আচ্ছা, আর একটা কস্ট কি? ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক আপনার মার্কেটিং করার জন্য আপনি পিআর করেন না? পিআর করেন তো পিআরই করবেন, সেই একই জিনিস করবেন, শুধু মাথায় রাখবেন আগে লিঙ্কটা হাইপার লিঙ্ক ছিল কিনা। যদি হাইপার লিঙ্ক থাকে আপনি র্যাঙ্কিং করবেন, নাহলে র্যাঙ্কিং করবেন না। আলাদা এসইও কোম্পানি খুব বেশি কাজ দিয়ে দিলেও খুব একটা লাভ হয় কম। আপনার এসইও কনসালটেন্সি করলে হয়তো লাভ হয়, আর ব্যাকলিঙ্কের কাজে হয়তো কিছু এসইও কোম্পানিগুলো হেল্প করে, কিন্তু মেজর কাজটা আপনার ইনহাউসই করতে হবে। ইনহাউস কাজ করেও কিন্তু অনেক ভালো র্যাঙ্কিং পাওয়া সম্ভব। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমরা যদি ওয়েবসাইট করতে চাই, যারা নতুন ওয়েবসাইট করবে, এটা ওয়েবসাইট করার আগে কি কারোর সাথে বসে ওইটার বিষয়ে কি মানে কারোর সাথে বসতে হবে, বসে তার সাথে কথা বলতে হবে, মানে তার সাথে কোনো পরামর্শ চাইতে হবে? আচ্ছা, ওয়েবসাইট করার আগে যে কথা জিনিসটা মাথায় রাখতে হয়, যে জিনিসগুলো বললাম, যেমন ক্লিন পারমালিঙ্ক স্ট্রাকচার রাখা লাগবে। প্রথমে টেকনিক্যাল ডেভেলপমেন্ট এমন হইতে হয় যেন আপনার এটা স্কেলেবল হয়। আপনি অনেকটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার সময় আপনি ধরেন আপনার ডেভেলপার করে দিল যে 20টা ইমেজ দেওয়া যাবে, তো 20টা ইমেজ দিলে তো জিনিসটা লোডিং কি হবে, অটোমেটিক্যালি কমে যাবে। এমন অপটিমাইজড ইমেজ থাকবে, 2-3টা ইমেজের মধ্যে রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে হবে ওয়েবসাইট করার আগে, ঠিক আছে? হ্যালো ভাইয়া, আমরা যখন কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, www এর আগে যে একটা https আছে, এখানে একটা সিকিউরিটি যে একটা দেওয়া থাকে, বক্স দেওয়া থাকে, ব্যাপারটা কেন হয় এবং প্রত্যেকটা সাইটে সিকিউরিটি বক্স দেওয়া থাকে? এটা কারণ হচ্ছে সিকিউর প্রোটোকল দিয়ে ডাটাটা ট্রান্সফার হয়। এটা কি প্রয়োজন নাকি করাটা? এটা বলছি, https মানে হচ্ছে সিকিউর প্রোটোকল দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। বিষয়টা এরকম, আপনি কাউকে চিঠি লিখছেন, গোপন চিঠি,
এখন আমি হচ্ছে পিয়ন, আমি চিঠিটা যদি এখন খুলি তাহলে কি করব? পড়তে পারবো না? পড়ে ফেলতে পারবো তো। কিন্তু আপনি এমন একটা ভাষায় লিখলেন যে ভাষাটা আপনি জানেন আর ওই যে পাবে সে জানে। আর আমি যেটা খুলে পড়ি, আসলে এটা কোনো অর্থ উদ্ধার করতে পারবো? পারবো না। যখন ওয়েবসাইটে সিকিউর প্রোটোকল থাকে, তখন যখন ওয়েবসাইটের ভিজিটর থেকে ওই কোম্পানির কাছে যখন ডাটা ট্রান্সফারটা হয়, মাঝখানে সমস্ত প্রোটোকল হচ্ছে সিকিউর প্রোটোকল, কেউ আসলে ডাটাটা পড়তে পারবে না। গভর্নমেন্টও যদি চায় এই ডাটাটা পড়তে পারবে না, সিকিউর প্রোটোকল দিয়ে ট্রান্সফার হচ্ছে, এই জন্য এটা HTTPS দেখায়। এবং এটা গুগলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গুগল চায় আমার ভিজিটর যখন কোনো তথ্য দিবে মাঝখান থেকে এটা যেন কেউ ইন্টারাপ্ট করতে না পারে। তাহলে কোন ওয়েবসাইটটাকে গুরুত্ব দেওয়া উচিত? একটা নন সিকিউর ওয়েবসাইটকে গুরুত্ব দেওয়া উচিত না সিকিউর ওয়েবসাইটকে গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই সিকিউর ওয়েবসাইটকে গুরুত্ব দেওয়া উচিত। গুগল এই জন্য এটা সিকিউর ওয়েবসাইটকে গুরুত্ব দেয় না। একেবারে কস্টলি না, আপনি মানে ফ্রিও করতে পারবেন। ক্লাউড ফ্লেয়ার নামে যে ওয়েবসাইটটা আছে, একটা সার্ভিস, ক্লাউড ফ্লেয়ার দিয়ে আপনি ফ্রিতে করতে পারবেন, একেবারেই কস্টলি না। কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য যে গুগল কিওয়ার্ড প্ল্যানার যে টুল আছে অ্যাডওয়ার্ডসে, এটা দিয়ে আপনি রিসার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল, আমাদের দেশের যে পরিস্থিতি, আমরা অধিকাংশই ইংরেজিতে দক্ষ না, আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা যদি বাংলাতে হয় এবং দেশে তো আমাদের সার্চ হচ্ছে ইংলিশে, তো এটা আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, এটা হচ্ছে তাহলে একটা ইংলিশ ভার্সন লাগবে, কারণ বাংলায় মানুষ সার্চ করে না, ইংলিশেই সার্চ করে। তাহলে ইংলিশে যদি সার্চ করে আমাদেরকে ইংলিশ ভার্সন করতে হবে, ছাড়া কিছু করার নাই। বাংলা ওয়েবসাইট যখন, বাংলা তো আমাদের আস্তে আস্তে বাড়ছে, বাংলা ফোন বাড়ছে, বাংলায় মানুষের সার্চ টেন্ডেন্সি বাড়ছে। এখন বাংলায় থাকলে আপনি ভবিষ্যতে বাংলা যখন কেউ সার্চ করবে তখন আপনি প্রথম দিকে থাকবেন, কিন্তু এখনকার মার্কেট ধরতে হলে আপনাকে ইংলিশেই কাজ করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো আচ্ছা ভাই একটু মাইক সিস্টেম, মাইকে আমাদের আচ্ছা, আপনার ক্ষেত্রে মিক্স করতে পারেন অবশ্যই, যে আপনার টাইটেলটা বাংলায়, মেটা ডেসক্রিপশনটা বাংলায়, কিছু ডেসক্রিপশন বাংলায়, কিছু ইংলিশে, মানে আপনি ইংলিশটাতে প্রাধান্য থাকতে হবে। কিছু জায়গায় আপনি বাংলায় করে দিতে পারেন, কিন্তু ইংলিশটার প্রাধান্য থাকতে হবে। ইংলিশের প্রাধান্য থাকলে আপনি র্যাঙ্কিং করবেন। আর আমি যদি দুই ভাবেই আমার প্রোডাক্টটার ডেসক্রিপশন করে দেই, বাংলা ইংলিশ একই পেজে, কোনো সমস্যা নেই। আপনি র্যাঙ্কিং করবেন, ইংলিশের জন্য র্যাঙ্কিং করবেন, বাংলার জন্য মোটামুটি ভালো র্যাঙ্কিং করবেন। থ্যাংক ইউ। হ্যালো, এসইউর ম্যাক্সিমাম কাজই আসলে আমরা নিজেরাই করতে পারি, যা বুঝতে পারতেছি। হ্যালো, জি জি, আপনার তো র্যাঙ্কিং বাড়ানোর জন্য কোনো পেড সার্ভিস কি আছে কিনা? যেমন আপনি শুরুতেই বলছিলেন যে এসইউর যে ফ্যাক্টরটা এটা লো কস্ট, তা লো কস্ট আসলে কোন জায়গায় কস্ট আপনি মিন করছেন? আচ্ছা, লো কস্ট বলতে আসলে কি বলতে চাচ্ছিলাম, ধরেন আপনি যে টেকনিক্যাল যে কাজগুলো করছেন, ধরেন কন্টেন্ট, এখন মাত্র 50 ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে আপনি পেজ ছেড়ে দিচ্ছেন, একটা 50 ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে একটা প্রোডাক্টের পেজ ছেড়ে দিচ্ছেন, কিন্তু যদি আপনি এসইও মাথা রাখেন 50 ওয়ার্ডের কন্টেন্টে একটা প্রোডাক্ট পেজ ছাড়তে পারবেন না, তার মানে আপনাকে 200-300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হবে। তাইলে এই যে কন্টেন্ট লেখার জন্য তো এক্সট্রা একটা কস্ট আছে না, ওইটাকেই আমি বলছি লো কস্ট। এবং একই সাথে আপনি এখন পিআর করছেন, হয়তো পিআরে এখন হাইপার লিঙ্ক সহ লিঙ্ক আসতেছে না, আপনার মাথায় রাখতে হবে হাইপার লিঙ্ক সহ লিঙ্ক আসতে হবে। আপনি হয়তো এখন ব্লগে লিখতেছেন না, ব্লগে কোনো পোস্ট লিখেন না, ব্লগে হয়তো কিছু পোস্ট লিখতে হবে, তো ওই খরচটাই হচ্ছে আমি যেটাকে বলছি লো কস্ট। থ্যাংক ইউ। তবে আপনার স্ট্যান্ডার্ড যদি মেনে চলতে হয়, আপনার ওয়েবসাইটে যদি স্ট্যান্ডার্ড মেনে চলেন, অটোমেটিক্যালি সেটা অপটিমাইজড হয়ে যায় গুগলের জন্য। ধন্যবাদ। কোনো ওয়েবসাইটের সাথে যদি ব্যাকলিঙ্ক করাতে চাই আমার ওয়েবসাইটটাকে, তাহলে আমার প্রথমত কি কাজ করতে হবে, করণীয় কি? আচ্ছা, করণীয় হচ্ছে যে ওই ওয়েবসাইটের লিঙ্ক নেওয়ার অপরচুনিটি কি। ধরুন ওদের অ্যাবাউট পেজ থেকে আপনি নিতে পারেন, আমাদের পার্টনার সহযোগী কোম্পানি অমুক অমুক অমুক, ওখানে একটা লোগো থাকলো, ওই লোগোটা হাইপার লিঙ্ক থাকলো, এটা আপনি নিতে পারেন। রিলেভেন্সিটা মাথায় থাকলেই হবে শুধুমাত্র। যে ওয়েবসাইট আমরা দেবো তার সেই ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে কোনো অবশ্যই যোগাযোগ না করে আপনার তার ওয়েবসাইটে কন্টেন্ট ঢুকাবেন কি করে? ঠিক আছে, আর দুইটা মাত্র প্রশ্ন নিব। আচ্ছা ভাই, কিছু কিছু সার্চের ক্ষেত্রে গুগল একটা স্নিপেটের মতো একটা জিনিস দেয়, উপরে বক্স করে একটা। হ্যাঁ হ্যাঁ, সো এটা রিচ স্নিপেট বলে। রাইট, সো এইটার ক্ষেত্রে কি এই স্ট্র্যাটেজি যেগুলো বলেছেন মানে এই সেম স্ট্র্যাটেজিগুলো নাকি? আপনি যদি যে schema.org যে ইয়েগুলো যদি আপনি মেইনটেইন করেন, অটোমেটিক্যালি দেখবেন, এবং আপনার ব্যাকলিংকে যদি ভালো থাকে তাহলে অটোমেটিক্যালি ওই স্ট্রাকচার ডাটাটা গুগলে শো করবে। সো মানে সেম স্ট্র্যাটেজি আর কি। সেম স্ট্র্যাটেজি, জি এক্স্যাক্টলি। তো আমরা লাস্ট কোশ্চেন। হ্যালো, জি, অনেক সময় দেখা যায় যে অনেক সাইটে ঢোকা যাচ্ছে না, যেন অনেক অফিসে রেস্ট্রিক্টেড করা থাকে, যখন আমি HTTP এর পর S দিচ্ছি তখন ঢুকতে পারতেছি, এটা কেন? আচ্ছা, এটা হচ্ছে ওই ওয়েবসাইটটা HTTPS হিসেবে গুগলে ইন্ডেক্স করা ছিল, কিন্তু হয়তো রিডিরেকশনটা ঠিকঠাক মতো কাজ করে না, এটা টেকনিক্যাল ব্যাপার। রিডিরেকশন যদি ঠিকঠাক মতো কাজ করে তাইলেই কাজ করবে, ওটা রিডিরেকশনের সমস্যা। তো ধন্যবাদ। আরেকটা কোশ্চেন না, ওকে লাস্ট। হ্যাঁ,
সেটা হচ্ছে যে যখন গুগল অ্যাডওয়ার্ড থেকে অ্যাডগুলো দেওয়া হয় তখন ওখানে কিন্তু ব্যাক লিঙ্ক থাকে, ক্লিক করলে ওয়েবসাইটে চলে যায়। এটা আসলে এসইও তে কতটুকু না, impact এটা রাখে? এসইও তে কোনো ইমপ্যাক্ট নাই, কনটেক্সচুয়াল ব্যাকলিংক এটা না, কারণ ওটা সাময়িক একটা বিজ্ঞাপন, ঠিক আছে, এবং ওটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে না। তো আশা করি সবাই আপনি এসইও সম্পর্কে খুব ভালো বুঝতে পেরেছেন। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে alamin@marketever.com এখানে ইমেল করলেও আমি মোটামুটি রেসপন্স করব। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ আলামিন ভাইকে, অনেক অনেক বেশি ধন্যবাদ। সো আমরা মনে করি এসইউ সম্পর্কে আসলে এসইউর জায়গাটা ফিল্ডটা হচ্ছে এরকম, মানে আমি আলামিন ভাইকে শুরু উঠার আগে বারবার পার্সু করতেছিলাম ভাই ছোট করেন, কারণ হচ্ছে এসইউর ফিল্ড এরকম, এটা নিয়ে 2 দিন কথা বলেও শেষ করার কিছু নাই, ঠিক না? ইজ এ বিগ ফিল্ড। কারণ আপনি চিন্তা করে দেখেন, আমরা যেটা জানি গুগল থেকেও মানে ফেসবুক থেকেও গুগলের ফিল্ড কিন্তু অনেক ব্রডেন, কারণ গুগলের সাথে প্রত্যেকটা সাইট ইন্টারলিঙ্ক। সো আলামিন কবির ভাইয়ের জন্য জোরে একটা ক্ল্যাপস হবে সবার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আলামিন ভাইকে আমরা অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আসার জন্য। আমি একটু হাসানুজ্জামান ভাইকে করব একটু আসার জন্য, স্টেজে আসার জন্য। সো একটু ওরা ক্রেস্টটা একটু প্রেজেন্ট করার জন্য আমিন। থ্যাংক ইউ। সো এইখানে আমরা যেইখানে ছিলাম, সো আমাদের একটা গুরুত্বপূর্ণ যেই আলোচনাগুলোতে আমরা আসছিলাম কর্মধারায়, আপনি যদি আমাদের শিডিউলটা যেটা দেখেছেন, একটা গুরুত্বপূর্ণ জায়গার সবচেয়ে বড় যে গ্যাপটা আমরা যদি দেখি, ওকে এভরিথিং আমরা করতেছি, আমরা এসইউ করলাম, সবকিছু করলাম, ফর হোয়াট? মানে আমরা কেন করি জিনিসগুলো? টু ডু বিজনেস, এবং ডু বিজনেসের জন্য আমাদের ইম্পর্টেন্ট কি? আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া এবং তার এন্ডে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া, অর্থাৎ সেলস। আপনি যদি অনেক গুগল অ্যানালিটিক্স বা সব কিছু ইউজ করলেন, কিন্তু করার পরে সেলসটাকে যদি জেনারেট করতে না পারেন, তাইলে কিন্তু কি আসবে না, কোনো আউটপুট আসবে না। এবং এরপরেই কিন্তু মার্কেটের সবচেয়ে বেশি চ্যালেঞ্জেসটা যেই জায়গায় আসে, সেই জিনিসটা হচ্ছে কোথায় আসে? সেই চ্যালেঞ্জেসটা আসে হচ্ছে আপনার ডেলিভারিতে, অনেক কমপ্লেক্স, এটার অটোমেশন নিয়ে। So I will request Kazi bhai from GoVD to talk about the delivery automation and services. Thank you Kazi bhai. সবাই ওনার জন্য একটা ক্ল্যাপস হবে। Hello, ladies and gentlemen. Good afternoon. My name is Kazi, and on behalf of GoBD, I would honored to say a few words. Just before I start, I would like to thank President ECAB and members and the guests today for coming. And it is a big honor for us to be a part of such an event in Bangladesh. Just to start off, I'm here on behalf of GoBD. We are the company that started GoFetch. Okay, so on behalf of GoBD, I'm gonna just give you a brief background of the company. GoBD is an organization made up of individuals who passionately believe that technology and data are the keys to creating efficiencies in logistics in Bangladesh. এটা আপনি তো স্টেজে চলে যাই, এখানে হচ্ছে নেক্সট। একটু বাংলা বলে ভালো, ম্যাক্সিমাম অডিয়েন্স পছন্দ করে। আচ্ছা সমস্যা নেই, এমনি নরমালি। আচ্ছা ঠিক আছে, আমি ব্রিফলি খালি আমার ম্যানেজমেন্টটাকে একটু ইন্ট্রোডিউস করে দিই। আমাদের কো-ফাউন্ডার এবং সিইও কাসিম রানা, উনি আমেরিকান একজন সিটিজেন। উনার 13+ years of experience in global field of telecommunications and IT. Most recently উনি ইনমারস্যাট একটি স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন উনি। ইটস an American company. Another COO and co-founder. He has 5 years of experience in asset management, business development, and he has consulted over 40 companies across 8 industries across Bangladesh.
Currently, he's the Vice President of Alliance Capital in Dhaka. And our CTO and co-founder, Shogata Pratik, he's a recognized expert in Windows platform development, and he was a big part of the Bus Map Dhaka application for the Windows Phone in Bangladesh. I am currently residing as the Director of Operations for GoBD. I've worked over various fields in Bangladesh, logistics থেকে শুরু করে non-profit to real estate. GoBD গত বছর জয়েন করার আগে আমি ইউনাইটেড স্টেটস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের জন্য প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম. Recently, we have also recruited Sakif Mahbub bin Asan. He's certified supply chain analyst and alumni at Teach for Bangladesh. Bangladesh, what we feel like the logistics infrastructure is a very new thing to get into. Sorry? বাংলাদেশে ছোট এবং মেজর সাইজের যেসব ই-কমার্স বিজনেস আছে তাদের কাছে তাদের প্রপার ক্যাপিটাল এবং রিসোর্সেস সবসময় থাকে না টু হ্যাভ আ ফুল ফ্লেজড লজিস্টিক্স অপারেশন. Traffic congestion is a very big problem in Bangladesh. Speed and transparency between the clients and the vendors and the partners and the logistics providers সবসময় এরকম ভাবে থাকে না. লয়্যালটি কাস্টমার এবং ভেন্ডারদের সাথে আমাদের লজিস্টিক্স পার্টনার আমাদের সাথে সবসময় লয়্যালটি থাকে না. এইগুলো হচ্ছে বাংলাদেশের ই কমার্স মার্কেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস. এটার সলিউশন এনেবল লজিস্টিক্স. GoFetch দিয়ে আমরা টেকনোলজি, বিজনেস এবং রিচিং দ্য কাস্টমার্স এই যে গ্যাপটা আছে, our main objective is to bridge this last mile gap between retailers and businesses to customers. The business modeler আমাদের দুইটা ভাগ আছে. একটা ডিরেক্টলি কনজিউমারদের সাথে ডিল করে. সো আমাদের এখন we have a very small operation গুলশান বনানী বাড়িধারার মধ্যে. So if consumer wants anything on demand, they can simply just give us a message or give us a call and we will procure the product at our own cost and deliver it directly to the customer's doorsteps for a fee and of course the price of the product. The other facet focuses on direct merchantদের সাথে আমরা যে কাজটা করি. বিভিন্ন e-commerce website, e-commerce businesses such as Daraz, Bikroy, Kaimu, এদের জন্য আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি which is a traditional courier service that we use. So আমরা প্রোডাক্টটা প্রকিউর করে ওদের ওয়্যারহাউস থেকে বা ওদের সাপ্লাই অফিস থেকে ডিরেক্ট কাস্টমারদের কাছে দিয়ে আসে. আমাদের বিজনেসের মেইন তিনটি সেক্টর আছে. একটি হচ্ছে কাস্টমার অ্যাক্সেস. We have given every customer, every vendor of ours access to a dashboard through which they process their orders, enter their orders and can track their orders. Transparency. Customers এবং vendors প্রত্যেকটা পদে পদে তাদের সব স্ট্যাটাস চেক করতে পারছে. We have 100% communication till midnight that goes between our customer service and the clients. And the targeting not just e-commerce, F-commerce, but also brick and mortar stores down the street or any official business. If they want to go in, if they want to start delivery services, we are more than happy to assist them. Currently, এখন GoFetch average daily 363 products delivered করছে. Total since the beginning, we have done 75,600 plus deliveries. We have a total vendor database এখন আমাদের 133 এবং returning customer rate is at 74% right now. একদিনে আমরা 600-র উপরে ডেলিভারি করেছি which is our highest KPI till now. Bangladesh, we have a population base of 170 million people. তার মধ্যে থেকে 54 million people are active internet users. তাদের বয়সের রেঞ্জ হচ্ছে 26 থেকে 30 বছর বয়সে 50% এখানে আমাদের মার্কেট. এবং আমাদের projected growth for e-commerce এখন হচ্ছে at 441%. Currently আমাদের recent evaluation sources from SD Asia and Light Castle Partners আমাদেরকে বলছে যে currently
Bangladeshi e-commerce market value is at $50 million, which is alone positioned to quadruple. 4 গুণ যেটা বাড়বে আগামী 4 বছরের ভিতরে. So basically that was a brief overview of our business and our company. We have a booth outside for any information that you might have regarding the business. If you have any questions, please stop by. And thank you once again, ECAB members, ECAB president, for giving me the opportunity to speak. Thank you. হ্যালো, আচ্ছা সবাই কাইন্ডলি একটু বসেন, এখন আমরা লাঞ্চ দিব, সো তার আগে একটু ওয়েট করেন। হ্যালো, ওকে, হ্যালো সবাই, কার কোনোটা প্রবলেম হচ্ছিল মনে হয় ফর্মের লিঙ্কটা পাইতে, সো ওই হ্যাঁ আচ্ছা সেটা ইভেন্টের পেজে শেয়ার করা আছে, পুরো লিঙ্কটাই আপনার হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং ফর ই কমার্স ওই লিঙ্কে শেয়ার করা আছে, সেইখানে গেলেই আপনারা ওই ফর্মের লিঙ্কটা মানে পাবেন আর কি। সো দিয়ে দেওয়া হচ্ছে, আবার ওইখানেও আপনি দেখা দেন। সো এইখানে আমাদের যে ডিসকাশনটা ছিল, ফার্স্টলি আমরা এখন পর্যন্ত যে ডিসকাশনটা আসলাম, কারণ আমাদের মেইন স্লটগুলো প্রথম দিন রেখেছিলাম কিন্তু আমরা হচ্ছে ওভারভিউ সম্পর্কে, দেন আমাদের লাঞ্চের আগে ফার্স্ট সেশনগুলো ছিল ডিজিটাল মার্কেটিং এর মানে নর্মাল টপিকগুলো, মানে ডিজিটাল মার্কেটিং এর ইনিশিয়াল লেভেলে কাজ করার জন্য। সো নাও আপনাদের ব্রেনকে আরো বেশি শার্প হইতে হবে, কারণ লাঞ্চের পর থেকে আমাদের যে সেশনগুলো হবে সেই সেশনগুলো হচ্ছে অনেক অনেক বেশি কোর, ঠিক আছে, পুরো অ্যানালিটিক্স এর উপরে। সো এইখানে আপনাদের কনসেন্ট্রেশন ধরে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক সাপোজ লাঞ্চ ব্রেক বাড়ায় দিলাম 1.5 ঘন্টা, ঠিক আছে, শেষ করি লাঞ্চ ব্রেক বাড়ায় দিলাম 1.5 ঘন্টা, স্পিকারদের বললাম ভাই হালকা পাতলা দেখায় চলে যান, দরকার নাই, এইটা করব নাকি আপনারা সবকিছু করে দ্রুত এখানে চলে আসবেন? আমরা স্পিকারদেরকে বলবো যে যত পারেন মাথায় দেন, কারণ আমি আপনাকে বলি এখন পর্যন্ত এরপরে যেসব স্পিকাররা আছেন, সাপোজ এরপরের সেশনে স্পিকার হিসেবে আছেন হচ্ছে হেলালুজ্জামান অয়ন ভাই, হি ওয়ার্ক উইথ প্রথম আলো। সো আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন প্রথম আলোর ওয়েবসাইটের ডিজিটাল যে ওয়েবসাইটটা, এটা কিন্তু গ্লোবালি রিকগনাইজ, এত ফাস্ট এবং এত জায়গা মানে ইনফরমেটিভ একটা ওয়েবসাইট, এবং যেটার হচ্ছে কি প্রচুর শুধু বাংলাদেশ থেকে না সব জায়গা থেকে অনেক অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকেও প্রথম আলো ভ্যালুটা বেশি। সো হাউ দে ওয়ার্ক, কারণ এর পিছনে কিছু অ্যানালিটিক্স আছে, এবং এইখানে যিনি আমি নিয়ে আসার কথা বলছি সে হেলালুজ্জামান অয়ন ভাই হচ্ছেন, উনি হচ্ছেন মাল্টি এক্সপার্ট। এমন কোনো টপিক নেই, উনাকে আমরা যখন বলছি যে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন, সো উনি বলছেন আমাকে আপনি টপিক বলেন, কারণ এমন কোনো টপিক নাই যেটাতে উনি কাজ করে না। ইন্ডাস্ট্রিতে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপর 12 বছর ধরে উনি হচ্ছেন এক্সপিরিয়েন্স কাজ করতেছে অ্যাজ লাইক। তারপর হচ্ছে আমরা যদি বলি হচ্ছে আমাদের মুসলিম মন্টি ভাইয়ের কথা, ঠিক আছে, হি ইজ দ্য হেড ট্রেনার অফ বিডি জবস ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর জন্য যত ডিজিটাল মার্কেটার বাংলা লিঙ্ক থেকে শুরু করে কর্পোরেট অফিসগুলোতে যাচ্ছে তাদের পাইপলাইনে যিনি হচ্ছে শিক্ষা দিচ্ছেন উনি হচ্ছেন মন্টি ভাই। সো দে উইল বি কাম আফটার দ্য লাঞ্চ। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লাঞ্চটা আমরা প্যাকেট দিয়ে দিচ্ছি, খুব সিম্পলি করা হচ্ছে, যত দ্রুত আমরা টাইম এখন রাখতেছি হচ্ছে 1:30 থেকে 2টা পর্যন্ত, আপনারা হচ্ছেন অ্যাজ ফাস্ট অ্যাজ চলে আসবেন, কারণ সিম্পলি চিন্তা রাখেন খাওয়াটা ইম্পর্টেন্ট না, ক্লাস করাটা ইম্পর্টেন্ট। যত দ্রুত চলে আসবেন আমরা সেশনগুলো তত বড় করতে পারবো। ওকে ভাই, আস্তে আস্তে বাইর হন, নাইলে প্রবলেম হবে। সবাই কিন্তু ফুড কুপনটা নিয়ে, নাইলে কিন্তু কেউ আপনাকে চিনবে না। থ্যাংক